নমস্কার। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকলকে স্বাগত। আহ, আজকে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে একটি বিশেষ আলোচনা সভা। আজকে আমাদের সাথে আছেন অধ্যাপক অভিষেক কর্মকার মহাশয়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অব গলসি মহাবিদ্যালয়। স্যারকে স্বাগত রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আজকে আলোচনার বিষয় হচ্ছে কনস্ট্রাকটিভ মিডিয়া অ্যান্ড মিডিয়া কনস্ট্রাকশনস ইন দ্য এজ অফ পোস্ট ট্রুথ, এ ক্রাইসিস ইন ডেমোক্রেসি। আমি অধ্যাপক অভিষেক কর্মকার স্যারকে অনুরোধ করব আজকে আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, আমি একটু স্ক্রিনটা শেয়ার করব। হ্যাঁ, একটু দেখা যাচ্ছে কিনা আমাকে একটু এক সেকেন্ড। দেখা যাচ্ছে স্ক্রিনটা আমার? এন্টার স্টুডিও করুন তবে হবে। হ্যাঁ হয়েছে স্যার। এসছে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, প্রথমেই সবাইকে শুভ সন্ধ্যা জানাই। আজকে যে বিষয়টা নিয়ে বলবো এটা অত্যন্ত রেলিভেন্ট এবং খুবই আজকের দিনে একদম প্রতিদিনকার জীবনের সঙ্গে আমাদের জড়িয়ে। আমি শুরু করার আগে প্রথমেই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের প্রত্যেক সদস্যকে, যারা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এর সঙ্গে যুক্ত আছে, প্রত্যেককে আমি সাধুবাদ জানাই। কারণ যে এন্থু নিয়ে এই অর্গানাইজেশনটা শুরু হয়েছিল ডিউরিং লকডাউন, ইফ আই এম নট রং, এবং সেই জায়গা থেকে আজ পর্যন্ত যে রিপোজিটরি তৈরি করে ফেলেছে পলিটিক্যাল সায়েন্সের, একটার পর একটা, ওয়ান আফটার অ্যানাদার, খুব ভালো ভালো সমস্ত লেকচার দিয়ে, তাতে আমার মনে হয় যে এটা হচ্ছে একটা ইউনিক কন্ট্রিবিউশন এবং এটা অ্যাকনলেজ করা দরকার, প্রেজ করা দরকার। এবং প্রত্যেক বাংলা ভাষার ছাত্রছাত্রীরা বিশেষ করে প্রত্যেকে ভীষণভাবে এটাতে উপকৃত হয়েছে। এবং আমি আগামী দিনে আমার শুভেচ্ছা রইল আরো ভালো কাজ করার জন্য প্রকাশ এবং তার সমীরণ এবং আরো যারা যুক্ত আছে সবাই। আজকে যে টপিকটা নিয়ে বলবো, কনস্ট্রাকটিভ মিডিয়া অ্যান্ড মিডিয়া কনস্ট্রাকশনস ইন দ্য এজ অফ পোস্ট ট্রুথ, ডেমোক্রেসি ইন ক্রাইসিস। মানে এই টপিকটাই অনেকগুলো বিষয় জড়িয়ে আছে। এক তো হচ্ছে মিডিয়া, পলিটিক্স, পোস্ট ট্রুথ মানে পোস্ট মডার্নিজম, তার সাথে পোস্ট স্ট্রাকচারালিজম, এবং ডেমোক্রেসি কিভাবে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে ইন দ্য এজ অফ পোস্ট ট্রুথ ডিউ টু দিস মিডিয়া কনস্ট্রাকশনস অ্যান্ড অল। এই জায়গাগুলো আমি তুলে ধরবো। এবং আমি শুরু করার আগে বলি, এখানে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সপক্ষে বা বিপক্ষে কোনো রকম বিষয় এখানে নেই। যেটা হবে পুরোটাই পিওরলি একাডেমিক আলোচনা, এবং সেটা করতে গিয়ে যেটুকু দরকার সত্যকে সামনে আনতে গিয়ে সেগুলো এক্সপোজ করার দরকার আছে এবং সেগুলো আসবে। তো এই হচ্ছে টপিক। আমি শুরু করার আগেই প্রথমে একটা গ্লুমি পিকচার, একটা গ্লুমি একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে শুরু করব, যেখানে দেখা যাচ্ছে যে আউট অফ 180 নেশনস ইন্ডিয়া স্ট্যান্ডস অ্যাট 161st। 180টা দেশের মধ্যে যখন প্রেস ফ্রিডম ইন ইন্ডিয়া এইটা নিয়ে যখন গবেষণা হয়েছে, ইন্ডেক্স হয়েছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়ার ধাপ 161তম, 180টা দেশের মধ্যে। এমনকি ইসরায়েল, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, লেবানন, আফগানিস্তান, এই সমস্ত দেশগুলো থেকেও ইন্ডিয়া অনেক পিছনে। 161তম ভারতের সংবাদপত্রের স্বাধীনতার জায়গায়। তার মানে এই যে এত বাজে একটা স্ট্যাটিস্টিক্স যা দেখাচ্ছে, সেটা এই পরিস্থিতি কেন হলো, কেন আজকে মানুষ মিডিয়াকে বিশ্বাস করতে চায় না বা মিডিয়ার
মিডিয়াকে দেখলেই বুঝে যায় যে এই মিডিয়া অমুক রাজনৈতিক দলের হয়ে কথা বলছে, অমুক মিডিয়া অমুক রাজনৈতিক দলের হয়ে কথা বলছে। তো আমরা যদি খুব স্পেসিফিক্যালি ব্যাপারগুলোকে দেখি আর কি ভালোভাবে, তাহলে এটাই দেখবো যে মিডিয়ার যে নিরপেক্ষতা, যে একটা গ্লোরিফাইড একটা হিস্ট্রি রয়েছে একটা ভারতের প্রিন্ট মিডিয়া এবং তার সাথে সাথে টেলিমিডিয়ার, সেখান থেকে একটা অদ্ভুত ডিক্লাইন ঘটেছে। এবং এটা একটা অত্যন্ত লজ্জাজনক একটা পরিস্থিতি, যেখানে 161তম জায়গায় রয়েছে ইন্ডিয়া 180টা দেশের মধ্যে। এবং বলে রাখি, নরওয়ে 1 নম্বর, কানাডা 15 নম্বরে, ইউনাইটেড স্টেটস ইউনাইটেড কিংডম 26, ইউনাইটেড স্টেটস 45, এরকম করতে করতে ইন্ডিয়া 161তম। অথচ যেটা মানে খুবই দুঃখের বিষয়, আমরা ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, আমরা মাঝে মাঝে গর্ববোধ করি যে আমরা ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি ইন টার্মস অফ পপুলেশন, উই আর দ্য লার্জেস্ট ডেলিভারেটিভ ডেমোক্রেসি, এটসেট্রা এটসেট্রা। তো সেখানে দাঁড়িয়ে ফ্রিডম অফ প্রেস, যেটা হচ্ছে একদম ওয়ান অফ দ্য প্রাইমারি অ্যান্ড ফোরমোস্ট প্রিকন্ডিশনস ফর দ্য সাকসেস অফ ডেমোক্রেসি ইন এনি নেশন, সেটাই সেই জায়গায় আমাদের এরকম একটা বাজে ডেটা। এই জায়গাটায় গেল কি করে? এর পিছনে আরো অনেক বিষয় রয়েছে। সেখানে যাওয়ার আগে আমি প্রথমেই শুরু করব যেটা দিয়ে, সেটা হচ্ছে পোস্ট ট্রুথ। আমি প্রথমেই বলি, আমি এই পোস্ট ট্রুথ ব্যাপারটা কি, সেখানে যাওয়ার আগে আমি পোস্ট ট্রুথের একটা ছোট্ট একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করব। পোস্ট ট্রুথ ব্যাপারটা কি? ট্রুথ কথাটার সঙ্গে আমরা কিন্তু প্রত্যেকেই পরিচিত, সত্য। এখন পোস্ট মডার্ন থিঙ্কাররা বলছেন যে কোনো সত্যই সত্য নয়, সত্য বলে অ্যাবসলিউট কোনো ধারণা নেই, সত্যটাও কনস্ট্রাক্ট করা হয়। সত্যর পিছনে, যেটাকে আমরা সত্য বলে বলি, তার পিছনেও আরো অনেক রকম ন্যারেটিভ কাজ করে, আরো অনেক কম্পালশনস কাজ করে, আরো অনেক চিন্তাভাবনা কাজ করে, যে কাজ যেগুলো থেকে একটা কনস্ট্রাক্টেড হয় সত্য। কিন্তু সত্য কিন্তু আদৌ হয়তো সত্য নয়। এইভাবে আমরা কিন্তু দেখি যে সত্যকে তৈরি করা হয়। পোস্ট ট্রুথ কি? পোস্ট ট্রুথ হচ্ছে সত্যেরও আরো এক ধাপ এগিয়ে, যেটা হচ্ছে in the age of information society, post industrial society, in the age of post modernism, যেখানে সবকিছু কনস্ট্রাক্টেড হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সত্যরও যেন আমরা, সত্য থেকেও যেন আমরা আরো এক ধাপ এগিয়ে এসেছি। কোনটা সত্য এবং কোনটা মিথ্যে, এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলার একটা জায়গা, যেখানে সত্য থেকেও আরো এক ধাপ এগিয়ে, মানে তার বাইরেও কিছু রয়েছে, যেটাকে আমরা সত্য বলে ভাবছি সেটা হয়তো আদৌ সত্য নয়। এই নিয়ে পোস্ট মডার্ন থিঙ্কারদের অনেক আলোচনা আছে, আমি একটু থিওরিটিক্যাল জায়গাতেও যাব কিছুক্ষণ পরে। আমি এখানে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ইথোস, লোগোস অ্যান্ড প্যাথোস। এটা প্রত্যেকটা ক্ষেত্রে পোস্ট ট্রুথের একদম সব থেকে প্রধান জায়গা, যে জায়গাটায় এই বিষয়টা কিন্তু হয়। আমি একটা কোলগেটের উদাহরণ দিয়ে ব্যাপারটা বলি। কোলগেট কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করে? প্রথম হয়তো বললো ইথোস। ইথোস কি? কোনো একটা নিজের স্টেটমেন্টকে অ্যাসার্টিভ ওয়েতে রাখা। সেটা হচ্ছে যে 95% ডাক্তাররা বলেছেন যে কোলগেট ইজ দ্য বেস্ট টুথপেস্ট, এবং এটাকে তারা সার্টিফাই করেছে, সুতরাং এটা হচ্ছে সব থেকে ভালো টুথপেস্ট, সুতরাং এটা ব্যবহার করা দরকার। এইটা দিয়ে মার্কেটের একটা অংশকে প্রভাবিত করা গেল, কাস্টমারকে প্রভাবিত করা গেল, মার্কেট তৈরি করা গেল। তারপরের ধাপটা হচ্ছে লোগোস। লোগোস হচ্ছে এর পিছনে একটা লজিককে সামনে নিয়ে আসা। লজিকটা হচ্ছে এইভাবে দেখানো যে এই কোলগেটের মধ্যে যে ইনগ্রেডিয়েন্টগুলো রয়েছে, সেই ইনগ্রেডিয়েন্টগুলোর মধ্যে হয়তো অ্যান্টি ক্যাভিটি রয়েছে, কিছু ফ্লোরাইডস রয়েছে, এমন কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেটা আমাদের টুথের জন্য, দাঁতের জন্য খুব ভালো, মাড়ির জন্য খুব ভালো, তাই টুথপেস্ট কোলগেট ইউজ করা দরকার। তাহলে ইথোস গেল, এবং তারপরে সেটাকে লজিক্যালি দাঁড় করানোর চেষ্টা হলো, সেটা হচ্ছে লোগোস হলো। তাহলে প্রথম হচ্ছে ক্রেডিবিলিটি, তারপরে হচ্ছে লজিক। ইথোস অ্যান্ড লোগোসের পরে যেটা সব থেকে ডেঞ্জারাস জায়গা, যেখানে পোস্ট ট্রুথের জায়গায় আমি আলোচনা করব, সেটা হচ্ছে প্যাথোস। প্যাথোস হচ্ছে টু এক্সপ্লয়েট ইউ ইমোশনালি, দ্য প্যাথোলজিক্যাল এফেক্ট, যেটা তোমার মাইন্ডের মধ্যে ইনজেক্ট করা হচ্ছে, পেনিট্রেট করা হচ্ছে, কোনো না কোনোভাবে মাথার উপর ঢুকিয়ে দেওয়া হচ্ছে মাথার মধ্যে, সেটা হচ্ছে প্যাথোস। প্যাথোসটা কি? প্রথম তো বলা হলো কোলগেট খুব ভালো পেস্ট, তারপরে বলা হলো কোলগেটকে ডাক্তাররা সার্টিফাই করেছে, তারপরে বলা হলো এখানে এই ইনগ্রেডিয়েন্ট রয়েছে। অ্যান্ড প্যাথোস হচ্ছে इसमें देश का नमक लगा हुआ है, so there is salt, not only salt, active salt formula। এই যে কথাটা, তার মানে কি শুধু নুন আছে এইটুকু নয়, इसमें देश का नमक लगा हुआ है। এই যে দেশ মানে ন্যাশনাল যে ফিলিংটাকে তোমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, ইনজেক্টেড হলো, এখানে কিন্তু ব্রেন ওয়াশের একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট পোস্ট ট্রুথ। যদি এই একটাই অ্যাডভার্টাইজ সারাদিনে 15 বার, 20 বার, 50 বার দেখানো হয়, তাহলে তোমার মধ্যে একটা জাতীয়তাবাদী আবেগ, একটা ইমোশন, একটা প্যাথোলজিক্যাল এফেক্ট যেটাকে বলা হয়, সেটা কিন্তু তৈরি হবে, সাইকোলজিক্যাল এফেক্ট তৈরি হয়, এবং সেটাই হচ্ছে ইথোস, লোগোস অ্যান্ড প্যাথোস।
এটা আমি একটা উদাহরণ দিয়ে বললাম, আই হ্যাভ নো পার্সোনাল রাইভালরি উইথ কোলগেট, বাট দ্য থিং ইজ দ্যাট এটা জাস্ট একটা আমি এক্সাম্পল হিসেবে রাখলাম, যেখানে কিন্তু এই জিনিসটা করা হয় যে ইথোস, লোগোস অ্যান্ড প্যাথোস, ক্রেডিবিলিটি, লজিক অ্যান্ড দেন ইমোশনাল ব্ল্যাকমেল ইউ মে সে। তো দ্যাট ইজ হোয়াট পোস্ট ট্রুথ ইজ অল অ্যাবাউট। এবার আমি বলবো পোস্ট ট্রুথের যদি আমরা দেখি ব্যাপারটা কি। পোস্ট ট্রুথ হচ্ছে ম্যানিপুলেশন অফ ইনফরমেশন। আমি এখানে একটা ছবি দিয়েছি, সেটা হচ্ছে ফ্যাক্ট। ফ্যাক্ট থেকে কখন ঘুরিয়ে ফেক হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না কোনটা ফ্যাক্ট এবং কোনটা ফেক। কারণ এই ফ্যাক্ট এবং ফেক এই দুটোর মধ্যে পার্থক্যটা খুব কম ইন দ্য এজ অফ পোস্ট ট্রুথ, ইন দ্য এজ অফ কনস্ট্রাকটিভ মিডিয়া, মিডিয়া কনস্ট্রাকশনস। ব্যাপারটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে manipulation of information, and information is information, there is no doubt in it. ইনফরমেশন কে যখন ম্যানিপুলেট করা হয় উইথ সার্টেন objective, with certain intention, then an information gets manipulated, and here lies the source of fake news, misinformation, or you may say disinformation. Spread of misinformation is all about shaping your perception. পাবলিক পারসেপশন এভাবে তৈরি করা হয়। আমরা নিচ থেকে এই পোস্ট ট্রুথ এজের ফাউন্ডিং ফিগার বলি। পোস্ট ট্রুথ হচ্ছে মিস ইনফরমেশন অ্যান্ড কনসেন্ট ম্যানুফ্যাকচারিং। হোয়াট ইজ দিস কনসেন্ট ম্যানুফ্যাকচারিং? কনসেন্ট মানে হচ্ছে তোমার সম্মতি। সারাদিন একটা ফেককে যদি বারবার করে দেখানো হয়, কোনো একটা বিষয়কে যদি পোস্ট ট্রুথ এজে কোনো না কোনোভাবে, ওই যে বললাম ইথোস, লোগোস অ্যান্ড প্যাথোস, কোলগেটের যে অ্যাডভার্টাইজটা দিয়ে বললাম পোস্ট ট্রুথের, এইরকম যদি একটা বিষয়কে রাখা হয় বারবার করে, সেরকমই সারাটা দিন আমরা কখনো দেখছি যে কোনো একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে মানুষ পাহাড় থেকে ঝাঁপ মেরে দিতে পারছে, কোনো একটা বিস্কুটের জন্য উড়ন্ত এরোপ্লেন থেকে ঝাঁপ মেরে দেওয়া যায়, মাউন্টেন ডিউ খেয়ে এই কোনো একটা অসাধ্য সাধন করা যায়, পাহাড় থেকে ঝাঁপ মেরে দেওয়া যায়, কিছুই হয় না। মানে এই যে ব্যাপারগুলো, যেগুলো আমাদেরকে কোনো না কোনোভাবে আমাদের সাইকোলজিক্যাল এফেক্ট ফেলে আমাদের প্রতিদিনকার পারসেপশন তৈরির ক্ষেত্রে, এটা অ্যাকচুয়ালি কি করে? কনসেন্ট ম্যানুফ্যাকচারিং করে, যেটাকে আলথুসার তার পোস্ট স্ট্রাকচারালিস্ট আলোচনায় বলেছেন আইএসএ, ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, যেটা ক্যাপিটালিস্ট স্টেট করে থাকে। গ্রামসি যেটাকে বলেছেন রোল অফ সিভিল সোসাইটি, যেখানে তিনি বলছেন যে ওয়ার অফ পজিশন কোথায় দরকার ওয়ার অফ ম্যানুভারের পরিবর্তে, যেখানে তিনি নোট টু দ্য সাউদার্ন কোয়েশ্চেনে লিখছেন প্রিজন নোটবুকসে, সেটা হচ্ছে যে কেন বিপ্লব হলো না পাশ্চাত্যের উন্নত ধনতান্ত্রিক দেশগুলোতে, ডেসপাইট দ্য ফ্যাক্ট যে মার্কসিজম সেখানে পরিষ্কার ভাষায় বলছে যে কেন বিপ্লব হওয়ার জায়গা ছিল, বিপ্লব হওয়ার ব্রিডিং গ্রাউন্ড ছিল, শিল্প বিপ্লব তো ওখানেই হয়েছিল, কিন্তু বিপ্লব হয়নি। কেন হয়নি? এর পিছনে সিভিল সোসাইটির যে রোল, যেটাকে গ্রামসি প্রতিষ্ঠা করছেন, সবটাই হচ্ছে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং। মানে বুর্জুয়া ক্যাপিটালিস্ট সোসাইটি কোনো না কোনোভাবে তার ফরে কনসেন্টকে ম্যানুফ্যাকচার করে, এবং সেটা আলটিমেটলি তার প্রধান অস্ত্র হয়ে দাঁড়ায়, তার টুল হয়ে দাঁড়ায়, এবং তার ফাউন্ডেশনটা সলিড হয়। তো পোস্ট ট্রুথ যুগে মিস ইনফরমেশনের সাথে সাথে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং খুব ইম্পর্টেন্ট। বারবার করে একটা কনসেন্টকে যদি ম্যানুফ্যাকচার করা হয়। ফেক নিউজ কি? এটা হচ্ছে একটা ফেব্রিকেটেড ইনফরমেশন দ্যাট মিমিক্স নিউজ মিডিয়া কন্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবং এখানে বিভিন্ন কনস্পিরেশন থিওরি রয়েছে, যেমন কনস্পিরেসি থিওরিজ রয়েছে, যেমন আমি একটা এখানে উল্লেখ করেছি জেনোফোবিয়া। জেনোফোবিয়া কি? জেনোফোবিয়া হচ্ছে যে when you love your nation to that extent that you are trying to have a pessimistic or skeptical view of other nations, যেখানে তুমি মনে করছো যে এখানে অন্যান্য নেশনকে তুমি সন্দেহের চোখে দেখছো, নিজের জাত্যাভিমান বা নিজের জাতের নিজের যে ন্যাশনাল যে ফিলিং সেটাকে এতটা বেশিভাবে দেখা হচ্ছে। তো দ্যাট ইজ জেনোফোবিয়া। রিউমার বোমস, ম্যানুফ্যাকচার কন্ট্রোভার্সি, এমনকি কন্ট্রোভার্সি পর্যন্ত ম্যানুফ্যাকচার হচ্ছে, যেটা আদৌ আসল কন্ট্রোভার্সি নয়, সেটাও ম্যানুফ্যাকচার করা হচ্ছে ইন দ্য এজ অফ পোস্ট ট্রুথ। যেমন আমি মাঝে মাঝেই বলি উদাহরণে, যে কোকাকোলা কোম্পানি সে একসঙ্গে দুটো আলাদা আলাদা ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্কস তৈরি করছে, এবং অ্যাডভার্টাইজমেন্টটা এমনভাবে করছে যে দুটো ব্র্যান্ড হচ্ছে পরস্পর বিরোধী, এবং দুটো ব্র্যান্ড পরস্পর বিরোধী হওয়ায় এই অ্যাডভার্টাইজমেন্টে দেখাচ্ছে ও খারাপ, ওই অ্যাডভার্টাইজমেন্টে দেখাচ্ছে ও খারাপ আমি ভালো। অ্যাকচুয়ালি দুটোই কিন্তু একই কোম্পানির ব্র্যান্ডগুলো শুধু আলাদা। তো সেটা হচ্ছে কন্ট্রোভার্সিটাকেও ম্যানুফ্যাকচার করা হচ্ছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যেখানে কি সত্য আর কি মিথ্যা, কি তোমার মাথায় ঢোকানো হচ্ছে, লাইকে কিভাবে তোমার মাথার মধ্যে ঢোকানো হচ্ছে, সেটাই হচ্ছে পোস্ট ট্রুথ এজে খুব সহজ হচ্ছে। পলিটিক্যাল অপারেটিভস ইন দ্য পোস্ট ট্রুথ স্পেস মে ফ্যাব্রিকেট কন্ট্রোভার্সিস ফর ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অ্যাডভান্টেজ, যেটা আমি এতক্ষণ বললাম, অর
as in gaslighting or disorient and confuse the public. পাবলিককে ডিসওরিয়েন্ট করা মানে তার ওরিয়েন্টেশনটা নষ্ট করা, তার ওয়ে অফ থিঙ্কিংটা, তার যে মাইন্ডসেট, তার যে থট প্রসেস, সেটার উপর প্রভাব বিস্তার করে কোনো না কোনোভাবে মানুষকে ফ্যাক্ট থেকে ফেকে নিয়ে যাওয়া এবং এই ফেককে ফ্যাক্ট হিসেবে দেখানো এবং ফ্যাক্টকে সাপ্রেস করা। দিস ইজ দ্য মেন প্রবলেম উইথ পোস্ট ট্রুথ। নাও ইফ আই টক অ্যাবাউট কনস্ট্রাকটিভ মিডিয়া অ্যান্ড মিডিয়া কনস্ট্রাকশনস, এই দুটো কথার পার্সপেক্টিভে যদি দেখি তাহলে এটা দেখতে হবে যে মিডিয়ার রোল যেটা হচ্ছে অত্যন্ত নোবেল রোল, যেটা ডেমোক্রেসিকে বুস্ট করে, যে মিডিয়া হচ্ছে, আমি একদম প্রথম ছবিটাই রেখেছিলাম ফোর্থ পিলার অফ আওয়ার ডেমোক্রেসি, হ্যাঁ সেই মিডিয়া, এই যে এই ছবিটাই আমি রেখেছিলাম যে মিডিয়া হচ্ছে ফোর্থ পিলার অফ আওয়ার ডেমোক্রেসি, নিউজ পেপার, যেটা আজকের দিনে ভেঙে পড়ছে। তো এই ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, সেই জায়গায় মিডিয়া যখন কনস্ট্রাকটিভ রোলের পরিবর্তে নিজে মূলত মার্কেট ওরিয়েন্টেড হয়ে যায়, নিজে মূলত এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড হয়ে যায় এবং টিআরপি ওরিয়েন্টেড হয়ে যায়, অ্যাডভার্টাইজমেন্ট ডিপেন্ডেন্ট হয়ে যায়, তখন কি হয়, তখন মিডিয়াকে কিন্তু কোনো না কোনোভাবে ট্রুথের সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়। অ্যান্ড দ্যাট ইজ হোয়ার পোস্ট ট্রুথ কামস। ট্রুথের সঙ্গে কম্প্রোমাইজ করে যখন মিডিয়া মানুষকে ম্যানুফ্যাকচার্ড বা ফ্যাব্রিকেটেড ইনফরমেশন দেয়, যেটাকে আমরা মিস ইনফরমেশন, ইল ইনফরমেশন, ডিস ইনফরমেশন অনেক রকমভাবে ব্যাখ্যা করি, সেটাই হচ্ছে সব থেকে ডিসওরিয়েন্টেশনের প্রধান জায়গা। আর এই যে পিপল, মানুষ যেটা কনফিউজ হয়ে যায় এবং এই কনফিউশনটাও হয় ডিউ টু মিডিয়া কনস্ট্রাকশন। সো মিডিয়া ইউজ টু কনস্ট্রাক্ট, আমি এটা অলরেডি বলেছি। এর যদি আমরা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা দেখতে যাই, আমি জাস্ট দু একটা কথা বলবো যে এই পোস্ট মডার্ন থিঙ্কার দেরিদার কথাই যদি বলি, তিনি বলছেন যে রিয়ালিটি হচ্ছে ফ্রি প্লে অফ ডিফারেন্স and identities are not real or fixed, rather they are primarily a linguistic construct. Actually, whether it is identity, the question of your identity, it may be caste identity, it may be religious identity, it may be linguistic identity, whatever may be, identity ekho construct kora hoy from above. That is not your real identity. Artificially it is constructed. That is what দেরিদা যখন বলছেন যে রিয়ালিটি হচ্ছে ফ্রি প্লে অফ ডিফারেন্সেস। আবার বদ্রিলা যে বিখ্যাত যে কনসেপ্ট সিমুলেক্রা এবং সিমুলেশন, যেখানে বলা হচ্ছে যে সিম্বল এবং সাইন দিয়ে সবকিছুকে বোঝানো হয়, রিয়ালিটি এবং ট্রুথকে কনস্ট্রাক্ট করা হয় সিম্বল এবং সাইনকে দিয়ে। এই যে সিম্বল এবং সাইন্স, যেটা যেমন আমি বলি, যেমন হচ্ছে যে একটা যেখানটা ডেঞ্জার, সেখানে ডেঞ্জার কথাটা না লেখা থাকে, শুধুমাত্র একটা স্কেলেটনের যেটা স্কাল্পটা মানে খুলিটা, মাথার খুলিটা, একটা কঙ্কালের মাথার খুলিটা রাখা থাকে, ওইটা থাকা মানে হচ্ছে ডেঞ্জার। হয়তো দেখা গেল ওটা যে ব্যক্তির কঙ্কাল, তিনি হয়তো নিতান্তই একজন নিরীহ মানুষ, কিন্তু কঙ্কালটাকে এমন ভাবে রাখা হচ্ছে তার মাথার খুলিটা যে ওটা ডেঞ্জারের সাইন হিসেবে দেখাচ্ছে। তো এইভাবে যে সিমুলেশন যেটা তৈরি হয়, সেই সিমুলেশনটা অ্যাকচুয়ালি কি করে, আমাদেরকে হাইপার রিয়ালিটির দিকে নিয়ে যায়, যেটা হচ্ছে আদৌ রিয়াল নয়। বদ্রিলা ক্লেমস দ্যাট current society has replaced all reality and meaning with symbols and signs. আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এরকম so many symbols are there, so many signs are there. Simulacra are not merely mediations of reality, not even deceptive mediations of reality. They are not based in a reality, nor do they hide a reality. They simply hide that nothing like reality is relevant to people's current understanding of their lives. এইটাই হচ্ছে সব থেকে এই সিমুলেশনের সব থেকে মানে সবকিছুকে সিমুলেশনই তৈরি করা, একটা কোনো পিকচার মাথার মধ্যে নিয়ে আসা যেটা রিয়াল নয়, হাইপার রিয়ালিটি, যেটাকে উনি বলছেন যে যখনই আমরা কোনো একটা জিনিস ভাবছি মানে শুনছি, সেটা সম্পর্কে যে ইমেজ, যে সিম্বল, যে সাইন তৈরি করা হয়েছে, সেটাই আমাদের মাথায় আসছে। যেমন আমরা যদি এক্ষুনি মনে করি ডোনাল্ড ট্রাম্পের কথা, তাহলে ট্রাম্প কি ধরনের শাসক ছিলেন। আমরা যদি এক্ষুনি পুতিনের কথা বলি বা আমরা অন্য কোনো রাষ্ট্রনায়কের কথা বলি, তাহলে আমরা এক এক ক্ষেত্রে এক এক রকম আমাদের কিন্তু মাইন্ডসেট তৈরি হবে। তার কারণ হচ্ছে এটাই হচ্ছে রিয়াল, কোনটা রিয়াল এবং কোনটা সিমুলেটেড এক্সিস্টেন্স, এই জায়গাটাই হচ্ছে হাইপার রিয়ালিটির মূল জায়গা, যেটা বদ্রিলা পোস্ট মডার্ন থিঙ্কার তিনি দেখিয়েছেন। এই পোস্ট ট্রুথ কি হচ্ছে, পোস্ট ট্রুথ ইন দ্য এজ অফ পোস্ট মডার্ন এরা কি বলছে, এটা এখানে অ্যাকচুয়ালি ট্রুথ হ্যাজ ট্রান্সফর্মড ফ্রম ফ্যাক্ট টু ফিকশন। ট্রুথ আজকে ফ্যাক্ট থেকে ফিকশনে পরিণত হয়েছে, ফ্রম রিজন অ্যান্ড লজিক টু রেটোরিক অ্যান্ড
emotion. From reason it has become rhetoric, and from logic it has become emotions. This disturbing shift is dangerously manifested in the rise of populism around the world, যেটা আমরা সারা পৃথিবীতে দেখেছি। এই যে নয়া দক্ষিণপন্থী শাসকদের আজকে যে জয় জয়কার গোটা পৃথিবী জুড়ে, এই যে রাইজিং পপুলিজম যেটা আন্ডারমাইন করছে ডেমোক্রেটিক ভ্যালুকে, ডেমোক্রেটিক নর্মসগুলোকে, এটা হচ্ছে একটা সবথেকে বড় সমস্যা, যেখানে পোস্ট ট্রুথ এই যে মিডিয়াকে, বিশেষ করে মিডিয়া কনস্ট্রাকশনসকে ব্যবহার করা হচ্ছে ফর দ্য সেক অফ ইমেজ বিল্ডিং। এইটা হচ্ছে সবথেকে একটা বড় সমস্যার জায়গা। এই যে দ্য ডেথ অফ ট্রুথ, এই বইতে মিকু কি বলেছেন, উনি বলেছেন হোয়ার ট্রুথ ইনক্রিজিংলি সিমস টু বি ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার, ফ্যাক্টস আর ফাঙ্গিবল অ্যান্ড সোশ্যালি কনস্ট্রাক্টেড। খুব ইন্টারেস্টিং। পোস্ট ট্রুথ কি? পোস্ট ট্রুথ হচ্ছে এমন একটা এরা যেখানে ট্রুথ নির্ভর করছে বিহোল্ডার, মানে যিনি দেখছেন তার উপর। তিনি যেটা বলবেন সেটাই সত্য। তুমি তো গিয়ে দেখোনি, আজকে যিনি এভারেস্টের চূড়ায় গেছেন তিনি যদি এসে বলেন যে এভারেস্টের চূড়ায় আমি এই এই জিনিস দেখলাম, এই যে ব্যাপারটা, মানে ট্রুথকে তৈরি করা হয়, ট্রুথকে সেই সোশ্যাল মিডিয়ায় একটা খুব পপুলার একটা মিমস থাকে যে একটা নয়কে এমনভাবে ফেলা আছে, নয়টার এদিকে একজন এদিকে একজন, এদিকে যিনি দাঁড়িয়ে আছেন তার কাছে ওটা 9, অন্যদিকে যিনি দাঁড়িয়ে আছেন তার কাছে ওটা হচ্ছে 6। মানে ইট ইজ সিচুয়েশনাল, মানে ইট ডিপেন্ডস হোয়ার ইউ আর সিচুয়েটিং, মানে তুমি কোথা থেকে দেখছো, কোন কনটেক্সটে দেখছো। ইয়োর সোশিও ইকোনমিক কালচারাল কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কনস্ট্রাকশন অফ ট্রুথ। সো ট্রুথ হচ্ছে ঠিক হয় ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার, এবং কি বলছে এটা হচ্ছে সোশ্যালি কনস্ট্রাক্টেড। লিওতার তিনি পোস্টমডার্ন কন্ডিশনে এই ডিসইলুশনমেন্টের কথা বলেছেন। এইগুলো নিয়ে অনেক বড় বড় আলোচনা আছে, থিওরিটিক্যাল আলোচনা আছে, অতটা ডিটেলে এখানে যাওয়ার সম্ভাবনা বা পরিস্থিতি নেই, কিন্তু আমি জাস্ট একটু একটু করে টাচ করে গেছি। এর থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যদি না পরিষ্কার থাকে তাহলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে। হ্যাঁ, লিওতার খুব ভালো বলেছেন, তিনি যেভাবে বলছেন যে ডিসইলুশনমেন্ট উইথ দ্য গ্র্যান্ড ক্লেমস অফ দ্য মেটা ন্যারেটিভস অন রিজন, ট্রুথ অ্যান্ড প্রোগ্রেস, যেগুলো হচ্ছে মডার্নিটির প্রোডাক্ট, এগুলোকে পোস্ট মডার্ন থিঙ্কাররা খারিজ করছেন, ডিকনস্ট্রাক্ট করতে বলছেন, দিয়ে আবার রিকনস্ট্রাক্ট করতে বলছেন একদম একটা ওপেন মাইন্ড থেকে, একটা মাল্টি ডাইমেনশনাল ভিউ থেকে। এই জায়গাটা বলছেন পোস্ট মডার্ন কন্ডিশনে লিওতা। তিনি যে মেটা ন্যারেটিভের কথা বলেছেন, তার সাথে সাথে তিনি যে মাইক্রো অ্যানালিসিসের দিকে জোর দিয়েছেন, এই কথাগুলো আমি কিছুক্ষণ আগে বললাম। যেমন বদ্রিলা বলছেন তার হাইপার রিয়ালিটি, এই যে ডিজনিল্যান্ড ইন আমেরিকা, এটা হচ্ছে সব থেকে বড় উদাহরণ। এই ডিজনিল্যান্ড আমেরিকা, মানে ডিজনিল্যান্ড ইন আমেরিকা, ডিজনিল্যান্ড মানেই আমাদের মাথায় অনেকগুলো চলে আসে, কেননা আমরা উই আর ইউজ টু হ্যাভ উইথ দ্য পিকচার, উইথ দ্য সিনস অফ দ্য কার্টুন, যেটা দেখানো হয়েছে ছোটবেলা থেকে। এনিওয়ে, পোস্ট ট্রুথের আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, সেটা হচ্ছে দ্য আর্ট অফ লাই। কি পদ্ধতিতে, কিভাবে তুমি মিথ্যা কথা বলছো। পোস্ট ট্রুথ পলিটিক্স ইন দ্য এজ অফ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া তো একদম পোস্ট ট্রুথের বেস্ট উদাহরণ, ফেক নিউজে ভর্তি। যেমন প্রতিদিন সকালবেলা তুমি কোথাও না কোথাও পোস্ট ট্রুথ এজে কেউ হয়তো একটা গুড মর্নিং এর একটা নেমস বানিয়ে দিয়েছে, বা কেউ হয়তো কিছু একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, নিজের মনের কথাটা লিখে দিয়ে নিচে ছোট্ট করে একটা কোনায় হয়তো সক্রেটিসের নামটা এবং ছবিটা দিয়ে দিয়েছে। আমরা মনে করছি সক্রেটিস এটা বলেছে। আজকেই সকালে একটা দেখলাম, যে অন্যায় করে এবং যে অন্যায় সহে উভয় সমান দোষ করে, দিয়ে নিচে এই কথাটা লিখে রয়েছে যে সক্রেটিসের একটা ছবি দিয়েছে এবং নিচে সক্রেটিস লেখা আছে। ইট মিনস, মানে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এটা সক্রেটিস বলেছেন, কোথাও হয়তো সক্রেটিস এ কথা বলেননি। এটাই হচ্ছে পোস্ট ট্রুথ, মানে যেটা যেভাবে, কারণ আমরা কখনো সত্য মিথ্যাকে তলিয়ে দেখতে যাই না, আমরা সেটাকেই বিশ্বাস করি যেটা ওই যে বলছে ইন দ্য আইজ অফ বিহোল্ডার, যেটাকে আমাদের চোখে পড়ে, যেটা আমরা দেখি সেটাকেই আমরা সত্য বলে মনে করি। যেমন আমি এখানে একটা উদাহরণ দিই, আমাদের একটা ফেমাস, আমাদের প্রত্যেকের হয়তো মাইন্ডসেটের মধ্যে এটা ঢুকে আছে, ছোটবেলা থেকে আমরা শুনছি যে গান্ধীজি বলেছিলেন যে যদি একটা গাল কেউ বাড়িয়ে দেয়, এই একটা গালে যদি কেউ থাপ্পড় মারে, তাহলে অহিংসার কথা বলতে গিয়ে বলেছেন যে আরেকটা গাল বাড়িয়ে দাও, তবুও কখনো হিংসার আশ্রয় নিও না। এবার গান্ধীজি কোথায় নিজে কথা বলেছেন কোনো বইতে কিন্তু পাওয়া যায়। আমি একজন, এটা নিজের কথা থেকেও বলছি না, এটা বিখ্যাত একজন গান্ধী গবেষক প্রফেসর অনিল দত্তা মিশ্রা, তিনি 20-25 বছর ধরে শুধু গান্ধীজির উপরে কাজ করে যাচ্ছেন। ভারতের এই মুহূর্তে যারা খুব প্রতিষ্ঠিত গান্ধী গবেষক, তার মধ্যে তিনি অগ্রগণ্য। তিনি বলছেন, তার একটা লেকচারে আই ওয়াজ দেয়ার, যেখানে তিনি বলছেন যে গান্ধীজি নিজে কোথায় এ কথা বলেছেন, আজ পর্যন্ত আমি গান্ধীজির কোনো টেক্সট হয়তো বাকি নেই, কোনো স্পিচ হয়তো বাকি নেই যেটা আমি শুনিনি বা পড়িনি, কোথাও আমি একথা পাইনি যে একটা গালে থাপ্পড় মারলে আর একটা গাল বাড়িয়ে দিতে হবে। তো এই যে ব্যাপারটা, এইটা কিন্তু এইভাবে কিন্তু ট্রুথ কনস্ট্রাক্টেড হয়, ট্রুথ ম্যানুফ্যাকচার্ড হয়।
এবং সেটা কি আমরা ধ্রুব সত্য বলে মেনে নিই। তো মিডিয়া কনস্ট্রাকশন কি করে? মিডিয়া কনস্ট্রাকশন অ্যাকচুয়ালি দে ক্রিয়েট ন্যারেটিভ তৈরি করে, যে আমাদের মাইন্ডসেটের মধ্যে কোনটা রয়েছে সেটাকে বোঝার চেষ্টা করে। যেমন পলিটিক্যাল লিডাররা এক এক সময় এক এক রকম ন্যারেটিভ তৈরি করে, এক একটা সময় এক একটা কথা দিয়ে। যদি কোনো হিন্দিভাষী পলিটিক্যাল লিডার অন্য কোনো জায়গায় যায় যেখানে হিন্দিটা হচ্ছে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ যেখানে চলে, সেখানে হচ্ছে তিনি কিন্তু সেই ল্যাঙ্গুয়েজে দু একটা কথা বলার চেষ্টা করে টু মোটিভেট টু অ্যাট্রাক্ট দ্য পপুলেশন, দ্য অডিয়েন্স। কেন? তার কারণ হচ্ছে এইভাবে কোনো না কোনোভাবে অ্যাট্রাক্ট করে তার অ্যাটেনশনটাকে। বিভিন্ন ন্যারেটিভ বিভিন্ন সময় তৈরি হয়। আমরা দেওয়াল লিখন দেখেছি, এক সে এক দেয়াল লিখন যেগুলো গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, যেমন দুনিয়ার মজদুর এক হও। এই কিছুদিন আগে 2021 সালে বিধানসভা ইলেকশনের আগে পশ্চিমবঙ্গে দেওয়ালে দেওয়ালে লেখা ছিল বাংলা নিজের মেয়েকেই চায়। আমরা এরকমই দেখেছি যে আগলি বার 400 পার, এই যে এই এক একটা যে স্লোগান, পলিটিক্যাল স্লোগান, এইগুলো দিয়েও কিন্তু কনসেন্ট ম্যানুফ্যাকচারিং হয়, এগুলো দিয়ে ন্যারেটিভ তৈরি হয়। এই ন্যারেটিভগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এর সঙ্গে আর কি রয়েছে? মিডিয়া কনস্ট্রাক্টের সঙ্গে মানি পাওয়ার বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে করে আমি পরে আসছি। কর্পোরেট ইন্টারেস্ট সার্ভ করে, খুব ইন্টারেস্টিং। কর্পোরেট ইন্টারেস্ট সার্ভ হয় মিডিয়া কনস্ট্রাক্ট থেকে। মিডিয়া মেড নিউজ, সোশ্যাল মিডিয়া হচ্ছে একদম মিডিয়া কনস্ট্রাক্টের মেন জায়গা। পলিটিসাইজড মিডিয়া, যেখানে পলিটিক্যালি মোটিভেটেড খবর দেওয়া হয়। মাত্র 15 মিনিট কোনো একটা চ্যানেল দেখলে, কোনো একটা খবরের কাগজ পড়লে বোঝা যায় যে কোন চ্যানেল, কোন খবরের কাগজ, কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। পলিটিসাইজড হয়ে গেছে আজকের দিনে, কিন্তু আর নিউট্রাল জায়গা নেই। সো ইট ইজ আনডেমোক্রেটিক অ্যান্ড ইট ইজ ফুল অফ মিসইনফরমেশন। সো ইন দ্য এজ অফ post-truth, the main problem is that we have to differentiate, we have to segregate original news from the media constructed news. এই যে media construct, this is the main problem of post-truth politics in the age of social media, in the age of telemedia, in the age of whether it is print media, everywhere media constructions are there. So এটা হচ্ছে খুব বড় একটা সমস্যার জায়গা। এখানে আমি কনস্ট্রাকটিভ মিডিয়া এবং মিডিয়া কনস্ট্রাকশনের একটা পার্থক্য করার চেষ্টা করেছি। কনস্ট্রাকটিভ মিডিয়া মানে হচ্ছে যে মিডিয়া ভালো মিডিয়া, যে মিডিয়া ডেমোক্রেসির জন্য পূর্ব শর্ত, যে মিডিয়া দরকার। এই মিডিয়া কি করে? এই মিডিয়া মূলত ফ্যাক্ট বা একটা ঘটনাকে ব্যাখ্যা করে, এবং এই ফ্যাক্টটার থেকে ইনফরমেশনটা শুধুমাত্র মানুষের কাছে পৌঁছে দেয়। ফ্রম ফ্যাক্ট টু ইনফরমেশন টু নিউজ, দিস ইজ কনস্ট্রাকটিভ মিডিয়া। জাস্ট সেখানে ইনফরমেশন দেওয়া হলো, যেটা হচ্ছে নোবেল ডিউটি অফ দ্য media, to let people know what happened, what the actual fact is. কোনো না কোনো ভাবে ওটাকে হুইলিং করা বা একটা খবরকে ট্রান্সমিট করা, একটা খবরকে ট্রান্সফার করা ফ্রম দ্য প্লেস অফ ইভেন্ট টু দ্য পিপল। ফ্যাক্টকে ফ্যাক্ট হিসেবে রেখে শুধুমাত্র ইনফরমেশনটাকে ক্যারি ফরওয়ার্ড করাই হচ্ছে কনস্ট্রাকটিভ মিডিয়ার কাজ। আর মিডিয়া কনস্ট্রাকশন কি? মিডিয়া কনস্ট্রাকশন হচ্ছে যখন এই ব্যক্তিটি, যিনি জার্নালিস্ট, তিনি যখন একটা ফ্যাক্ট থেকে যখন তিনি ইনফরমেশনটা নিচ্ছেন, এই ইনফরমেশনের সঙ্গে যখন নিজের ওপিনিয়নটা যুক্ত করছেন, তখন সেই ওপিনিয়নটা হয়ে যাচ্ছে, তখন কিন্তু ফ্যাক্ট থাকছে না। কেননা এই যে ওপিনিয়নটা তিনি যুক্ত করছেন, এই ওপিনিয়নটাতে প্রবলেম হয়ে যাচ্ছে। কি ওপিনিয়নটাতে প্রবলেম হয়ে যাচ্ছে? ফেক নিউজ তৈরি হচ্ছে। লেট মি গিভ ইউ সাম এক্সাম্পলস। জি নিউজ, ওরা তাল ঠোককে বলে একটা প্রোগ্রাম করে সন্ধ্যেবেলা। আমাদের এখানে যেমন ঘন্টা খানেক প্রোগ্রাম হয়, সেরকম আর কি তাল ঠোককে। এই প্রোগ্রামে দেখা যাচ্ছে বিগত, এগুলো সব ডকুমেন্টেড আর কি। তো সেখানে যে প্রোগ্রামগুলো দেখা যাচ্ছে, কি কি প্রোগ্রাম হয়েছে পরপর, সেখানে দেখা যাচ্ছে যে যিনি সঞ্চালক বা সঞ্চালিকা, বা আমি শুধু জি নিউজ বলবো কেন, আমি আরো বিভিন্ন যে চ্যানেলগুলো আছে, আমি সব আসবো প্রত্যেকটা চ্যানেলে, তাদের অ্যাঙ্কাররা যেভাবে রোল প্লে করছে, সেইখানে তারা কিন্তু নিজেদের ওপিনিয়নটা ঢুকিয়ে দিচ্ছে। এবং বলে রাখি, এই ওপিনিয়নটা দেখতে মনে হচ্ছে এইটুকু কথা, একটা 7 লেটারের একটা ছোট্ট একটা টার্ম, OPINION, ওপিনিয়ন। দিস ইজ নট অনলি দ্যাট। এই ওপিনিয়নের মধ্যে পলিটিক্যাল কম্পালশন রয়েছে, কর্পোরেট কম্পালশন রয়েছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডিপেন্ডেন্সি রয়েছে, এখানে কোনো না কোনোভাবে নিজেদের কোনো না কোনো বাধ্যবাধকতা রয়েছে, কম্প্রোমাইজ করতে হয়। ফ্যাক্টকে কম্প্রোমাইজ করে, মোল্ড করে যখন কনস্ট্রাক্টেড হচ্ছে, তখনই ফেক নিউজ তৈরি হচ্ছে, যেটা আমরা পাচ্ছি। অ্যান্ড দিস ইজ দ্য মেন প্রবলেম উইথ ডেমোক্রেসি। আমি যে কারণে টাইটেলটা দিয়েছি যে দিস ইজ আ ক্রাইসিস ইন আওয়ার ডেমোক্রেসি, দিস ইজ
দ্য মেন প্রবলেম। কেউ বলে দিচ্ছে এটা ঠিক, কেউ আবার বলছে এটা ঠিক। যে কোনো একটা ঘটনাকে ঘটনা হিসেবে না দেখিয়ে সেখানে তার ওপিনিয়ন ঢুকে যাচ্ছে। আর এই ওপিনিয়নটা এমন সুন্দরভাবে, ওই যে একটা ছবিতে দেখালাম না যে লাই ইজ অ্যান আর্ট, মিথ্যে কথা বলাটা হচ্ছে একটা আর্ট। এই আর্টটাই হচ্ছে এই যে দ্য আর্ট অফ দ্য লাই। এই যে মিথ্যা কথার যে আর্ট, এইটাকে ওপিনিয়নের মাধ্যমে এমনভাবে সুচারু ওয়েতে ইনজেক্ট করা হচ্ছে, মাথার মধ্যে ঢুকানো হচ্ছে, সেইটাই ফেক নিউজ তৈরি করছে। এবং এটাই হচ্ছে মিডিয়া কনস্ট্রাকশন। কনস্ট্রাকটিভ মিডিয়া এবং মিডিয়া কনস্ট্রাকশনের মধ্যে যদি আমরা পার্থক্য করার চেষ্টা করি, কনস্ট্রাকটিভ মিডিয়া কি? কনস্ট্রাকটিভ মিডিয়া হচ্ছে ইট কন্ট্রিবিউটস টু দ্য ডিপেন্ডিং অফ ডেমোক্রেসি। আমি যে কথাটা তখন থেকে অনেকবার বললাম, কনস্ট্রাকটিভ মিডিয়ার উপর ডেমোক্রেসি দাঁড়িয়ে থাকে। মিডিয়াকে অত্যন্ত সম্মানের সঙ্গে 19th সেঞ্চুরি আমরা যদি রাজা রামমোহন রায়ের সেই যে বিখ্যাত যে চিঠি বা তার যে মেমোরান্ডাম, সেই দিকে যদি আমরা দেখি, মানে প্রেস সেন্সরশিপ অ্যাক্টের বিরুদ্ধে, আমরা যদি শিশির কুমার ঘোষের অমৃতবাজার পত্রিকা, যিনি ওভারনাইট একটা পত্রিকাকে ভার্নাকুলার থেকে ইংলিশে ট্রান্সফার করেছিলেন, কেন না শুধুমাত্র টু বাইপাস দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটাকে আমরা গ্যাগিং অ্যাক্ট বলছি 1878-এর। তো যদি আমরা দেখি, এইগুলো ছিল কনস্ট্রাকটিভ মিডিয়া, যে মিডিয়া মানুষের কাছে ফ্যাক্ট নিয়ে আসতো। আজকের দিনে মিডিয়ার যে ডিক্লাইন হয়েছে, এই ডিক্লাইন হচ্ছে একটা অ্যালার্মিং একটা নোট আমরা বলতে পারি এগেইনস্ট দ্য সাস্টেনেন্স অফ ডেমোক্রেসি ইন এনি নেশন, ইন ইন্ডিয়া। যে কারণে আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম, যে একটা গ্লুমি স্ট্যাটিস্টিক্স কি না, 180টা দেশের ফ্রিডম অফ প্রেসের মধ্যে ইন্ডিয়া 161তম। এটা হচ্ছে লজ্জাজনক একটা রেজাল্ট। 2023 সালে এটা ছিল 150তম, সরি 2022 সালে এটা ছিল 150তম, 2023 সালে এটা হয়েছে 161তম। আমি জানি না 2024 সালে কি হবে, এখনো এটা সামনে আসেনি, যে ফ্রিডম ইন্ডেক্স এখনো সামনে আসেনি, ফ্রিডম অফ প্রেস ইন্ডেক্স। আমরা আরো খারাপ, মানুষ কি যত দিন যায় বেটার করার চেষ্টা করে, কিন্তু মিডিয়া ফ্রিডমের জায়গা আমরা আরো খারাপ জায়গায় চলে এসেছি। এবং বলা যেতে পারে আমরা যেন চায়নাকে তাড়া করছি। চায়না তো 179তম, 180টার মধ্যে চায়না হচ্ছে 179তম। তো চায়নার অবস্থা আরো খারাপ মিডিয়া ফ্রিডম অফ প্রেস নিয়ে, আমি সেটা আসবো, শেষে আসবো। তো যাই হোক, কনস্ট্রাকটিভ মিডিয়া ইজ সামথিং যেটা অ্যাকচুয়ালি কি করে, মানুষকে পলিটিক্যালি কনসাস করে, এটা রেসপন্সিবল সিটিজেন তৈরি করে। ইট এক্সপোজেস দ্য শর্টকামিংস অফ দ্য গভর্নমেন্ট। একটা গভর্নমেন্ট কোথায় ভুল করছে, কোথায় আরবিট্রেশন দেখাচ্ছে, একটা গভর্নমেন্ট কোথায় ম্যাল গভর্নেন্স চালাচ্ছে, কোথায় ফেলিওর হচ্ছে, তাকে মানুষের সামনে নিয়ে আসাই হচ্ছে কনস্ট্রাকটিভ মিডিয়ার কাজ, সো দ্যাট পিপল ক্যান চুজ আ বেটার গভর্নমেন্ট। এটাই তো কনস্ট্রাকটিভ মিডিয়ার মূল জায়গা। কিন্তু মিডিয়া কনস্ট্রাকশন এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে, যেখানে মানি পাওয়ার, মাসল পাওয়ার, অ্যাডভার্টাইজমেন্ট ডিপেন্ডেন্সি, কর্পোরেট ইন্টারেস্ট, এইগুলো এমন একটা নেক্সাস তৈরি করেছে যে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কনস্ট্রাকটিভ মিডিয়ার দিন কিন্তু চলে গেছে। এইটা হচ্ছে সব থেকে বড় একটা সমস্যার জায়গা আজকের দিনে। আর কি করে কনস্ট্রাকটিভ মিডিয়া, মানুষকে পলিটিক্যাল সোশ্যালাইজেশনে একটা বিশাল বড় রোল প্লে করে। ইট ক্রিয়েটস, it ensures responsible government, it ensures politically conscious people, it creates responsible citizens. These are the basic outcomes of constructive media, and that is what we need in a democracy. কিন্তু আমরা যদি মিডিয়া কনস্ট্রাকশনের দিকে যাই, আমরা কি দেখব? মিডিয়া কনস্ট্রাকশন হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড নিউজ, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। যে কোনো পাশাপাশি দুটো চ্যানেল চালালেই দেখা যাবে, বিখ্যাত একটা এই নিয়ে কথা বারবার করে শোনা যায়, সেটা হচ্ছে যে পার্লামেন্টে সাপোজ কোনো একটা আইন পাস হয়েছে, সেই আইনটা ভালো না খারাপ এটার জন্য পুরো আইনটা পড়ার দরকার নেই। সবাই কি বলছে, ওই আইনটার ওপর সুধীর চৌধুরী, মানে জি নিউজের বিখ্যাত সাংবাদিক সুধীর চৌধুরীর কথা শুনলেই বোঝা যাবে যে আইনটা ভালো দিক কি আছে। আর উল্টো দিকে রবিশ কুমারের যদি আমরা হচ্ছে যে আলোচনা শুনি ওই আইনটার উপরেই, তাহলে বুঝতে পারবো আইনটার খারাপ দিক কি আছে। যদি আজকের দিনের গভর্নমেন্ট যদি এটা করে, তার মানে একজন হচ্ছে প্রো গভর্নমেন্ট, একজন হচ্ছে অ্যান্টি গভর্নমেন্ট। এই যে মিডিয়ার এই যে আজকে ডিক্লাইন করেছে, এটা হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড নিউজ হচ্ছে প্রধান কারণ এখানে মিডিয়ার এই ডিক্লাইন হওয়ার পিছনে। যে বলছে যে কোনো একটা আইনকে বুঝতে হলে সুধীর চৌধুরী অথবা রবিশ কুমার, সুধীর চৌধুরী ভালো দিকটা বলে দেবে, মানে ও গভর্নমেন্টকে সাপোর্ট করছে, আর মানে যদি সেই আইনটা যদি সরকার নিয়ে এসে থাকে আর কি, আর রবিশ কুমার তার ঠিক উল্টোটা, তার লুপ হোলস গুলো বার করে নিয়ে আসবে। সো ইউ উইল হ্যাভ আ কমপ্লিট নলেজ অফ আ পার্টিকুলার ল দ্যাট ইজ পাসড বাই দ্য পার্লামেন্ট, যদি সেটা রিসেন্টলি হয়। এই মানে এই অবস্থা পলিটিক্যালি মোটিভেটেড নিউজের। এই যে ইট ক্রিয়েটস ফগ অফ মিস ইনফরমেশন, এটা তো নতুন করে বলার কিছু নেই। আমরা কিছুদিন আগেই লকডাউনের পরিস্থিতি দিয়ে গেছি, আমরা দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলগুলো যে
মিস ইনফরমেশন পোস্ট ট্রুথের যুগে, মানে একটা সত্যকে এমনভাবে মোল্ড করে এমনভাবে কনস্ট্রাক্টেড করে দেখানো যে ওটাকে তুমি মনে করবে সত্য কিন্তু ওটা সত্য নয়। এই যে জায়গাটা, এটা হচ্ছে পোস্ট ট্রুথের যুগে সব থেকে বড় সমস্যা। কথাতেই আছে হাফ ট্রুথ ইজ মোর ডেঞ্জারাস দ্যান লাই। মিথ্যার থেকেও অর্ধসত্য হচ্ছে বেশি ভয়ঙ্কর। মিস ইনফরমেশন হচ্ছে, এটাই হচ্ছে সমস্যা। ইনফরমেশন তোমাকে দেবে কিন্তু মোল্ডেড ইনফরমেশন, কনস্ট্রাক্টেড ইনফরমেশন, টিল্টেড ইনফরমেশন, tilted towards particular political party or corporate house. That is the main problem. হ্যাঁ, যেমন আমরা দেখেছি হাঙ্গেরিতে ওরবানের যে গভর্নমেন্ট, সেখানে বলে দিয়েছিল লকডাউনের সময় আমাদের সাউথ এশিয়ার দেশগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে মিস ইনফরমেশন দেওয়া হয়েছে। মানুষের মৃত্যুর হার, কতজন কোভিডে মারা গেছে বলা হয়েছে যে না ওর কোমরবিডি ছিল, অমুক অমুক রোগে মারা গেছে। কোনো না কোনোভাবে ব্যাপারটাকে সাপ্রেস করা, এটা হচ্ছে সব থেকে বড় একটা সমস্যা। মিডিয়া কনস্ট্রাকশনের একটা বড় জায়গা যে সে কতটা ইল ইনফরমেশন দিচ্ছে, এবং এটা হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড হয় অনেক সময়। এবং এটা সব সরকার যারা যখন ক্ষমতায় থাকে তারাই মিডিয়াকে ব্যবহার করে তাদের প্রোপাগান্ডার জন্য, তাদের পলিটিক্যাল প্রোপাগান্ডার জন্য, ইমেজ বিল্ডিং এর জন্য। এটা হচ্ছে সব থেকে একটা বড় সমস্যা মিডিয়া কনস্ট্রাকশন। এটা আনডেমোক্রেটিক, বায়াসড, আনহোলি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি এতক্ষণ ধরে এটাই বলছিলাম। ইট মিসলিডস পিপল, উই অল নো দ্যাট। ইট সার্ভস ফর দ্য আনহোলি নেক্সাস বিটুইন পলিটিশিয়ানস, কর্পোরেটস অ্যান্ড এজেন্সিজ ফর ন্যারো বিজনেস ইন্টারেস্ট। হোয়াট কাইন্ড অফ এজেন্সি? এজেন্সি মানে যারা হচ্ছে মিডিয়া এজেন্সি, আমি আসবো, পিটিআই, হ্যাঁ, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, তারপরে ইউএনআই, আমি আসবো ওগুলোতে। ইট ডিপ্রাইভস পিপল ফ্রম জাস্টিস। মিডিয়া ট্রায়াল হয়ে যায় অনেক সময়, অনেক সময় নিরপরাধ ব্যক্তি মিডিয়া ট্রায়ালের সম্মুখীন হয়ে যায়, সেটাও একটা সমস্যা। আবার অনেক সময় মিডিয়া কোনো একটা ব্যাপার দেখালোই না, কভারই করলো না, ইচ্ছা করে শুধুমাত্র পলিটিক্যাল ইন্টারেস্টে বা কর্পোরেট ইন্টারেস্টে। তখন কি হয়? তখন কিন্তু মানুষ জাস্টিস পায় না। সো ইট ইজ আ হিউজ চ্যালেঞ্জ এগেনস্ট ডেমোক্রেসি। কনস্ট্রাকটিভ মিডিয়া, আমরা যদি প্রথমে বলে রাখি, মিডিয়া কনস্ট্রাকশনের তো ইল ইনফরমেশনই হোক বা ডেমোক্রেসির এগেনস্টে একটা চ্যালেঞ্জ হিসেবেই হোক, পোস্ট ট্রুথের যুগে এটার মিস ইউজ হিসেবেই হোক, মিডিয়া কনস্ট্রাকশনের কোনো শেষ নেই আলোচনার। কিন্তু এই যে কনস্ট্রাকটিভ মিডিয়া, তার অরিজিন এবং ইভলিউশন, উই শুড নো দ্যাট। এই কনস্ট্রাকটিভ মিডিয়া সম্পর্কে একটা সুস্পষ্ট আইডিয়া না থাকলে মিডিয়া কনস্ট্রাকশনস বোঝা যাবে না। অ্যান্ড লেট মি টেল ইউ, ইট ইজ দ্য 19th century ইন্ডিয়া, অন মোর স্পেসিফিক্যালি ইট ইজ দ্য 19th century বেঙ্গল, যেটা গর্বের সঙ্গে বলতে পারে যে ভার্নাকুলার প্রেস বা প্রথম ইন্ডিয়ার প্রেস, এই প্রেস প্রিন্ট মিডিয়া যেটাকে আমরা বলছি, তখন তো টেলিমিডিয়া আসেনি, এর ব্রিডিং গ্রাউন্ড হচ্ছে বেঙ্গল এট দ্য ইন দ্য এজ অফ রেনেসা, ইন দ্য এজ অফ মডার্নিটি ইন ইন্ডিয়া, দ্যাট ইজ 19th century। যেখানে আমি পুরো 19th century-কে 4টে কোয়ার্টারে ভাগ করেছি। আর্লি 19th century, প্রথম 25 বছর, তারপরে সেকেন্ড কোয়ার্টার অফ 19th century, থার্ড কোয়ার্টার অ্যান্ড ফোর্থ কোয়ার্টার। এগুলো আমি খুব ডিটেলে যাচ্ছি না, আমি জাস্ট কিছু নিউজ পেপারের নাম লিখেছি। রাজা রামমোহন রায়ের একদম ব্রাহ্মণিকাল ম্যাগাজিন, সংবাদ কৌমুদি থেকে মিরাতুল আকবর পর্যন্ত, ডিরোজিয়ানদের এনকোয়ারার, জ্ঞানান নেশন, বেঙ্গল স্পেকটেটর, দ্য কুইল, হরিশ্চন্দ্র মুখার্জি মানে ইন দ্য সেকেন্ড হাফ অফ 19th century, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, যেটা হচ্ছে যে নীল বিদ্রোহের সময় ইন্ডিগো প্ল্যান্টার্স মুভমেন্ট, এবং সিপাই বিদ্রোহ, সিপই মিউটিনি 1857, এবং নীল বিদ্রোহ হচ্ছে 1859। মানে এই সময় একদম ইনর্মাস রোল নিয়েছিল। ইট টুক significant role, tremendous role to make people politically aware, to make people conscious of their rights. খুব ইম্পর্টেন্ট রোল নিয়েছিল। তো এটা এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে সেকেন্ড হাফ অফ 19th century-তে যে জাতীয়তাবাদের উদ্রেক হয়েছিল ভারতীয়দের মধ্যে, সেখানে এই প্রিন্ট মিডিয়ার একটা প্রমিনেন্ট রোল ছিল। যেমন দ্বারকানাথ বিদ্যাভূষণের কথা বলছি, সোমপ্রকাশ পত্রিকা, আর্য দর্শন, এই যে অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষের, কিছুক্ষণ আগে বললাম এবিপি, বা সুরেন্দ্রনাথ ব্যানার্জির বেঙ্গলি পত্রিকা। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, তাকে তো ইংরেজরা শুধুমাত্র বেঙ্গলি পত্রিকায়, তিনি এত টার্বুলেন্ট জার্নালিস্ট ছিলেন, এমনভাবে এক্সপোজ করতেন যে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে তারা সারেন্ডার নট বলতো সুরেন্দ্রনাথকে। মানে এই যে ব্যাপারটা, হি ওয়াজ পপুলারলি নোন উইথ দিস নেম। মানে বিষয়টা হচ্ছে যে ইন দ্য ফার্স্ট হাফ অফ 19th century-তে, যেখানে রাজা রামমোহন রায় থেকে ডিরোজিয়ানরা পর্যন্ত যে সংবাদপত্র পত্রিকা শুরু করেছিলেন, সংবাদপত্র এবং পত্রপত্রিকার, সেইটা একদম একটা স্টর্মি, যেটা একটা মাইল্ড ব্রিজ ছিল ইন দ্য ফার্স্ট হাফ অফ 19th century, ইট ট্রান্সফর্মড ইনটু এ স্টর্ম ইন দ্য সেকেন্ড হাফ অফ 19th century, especially in the late 19th century. It gave birth to a national reverential feeling among the Indians. এবং এই জায়গাটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যেটা হচ্ছে কনস্ট্রাকটিভ মিডিয়ার যে রোলটা প্লে করেছিল এবং একটা ডেমোক্রেটিক অ্যাম্বিয়েন্স তৈরি করেছিল ইন্ডিয়াতে। 19th century-তে যে লিবারাল যে অ্যাম্বিয়েন্স যেটুকু তৈরি হয়েছিল, সেটাও কিন্তু
তৈরি হয়েছিল এই কনস্ট্রাকটিভ মিডিয়ার জন্য। তো মিডিয়া হচ্ছে একটা, তখনকার দিনে যারা অ্যাক্টিভিস্ট ছিলেন, অ্যাক্টিভিস্ট থিঙ্কার্স ছিলেন, তারা সবাই বড় বড় পত্রিকা চালাতেন। আমরা যদি বঙ্কিমচন্দ্রের কথা ভাবি, আমরা যদি সুরেন্দ্রনাথ ব্যানার্জির কথা ভাবি, শিশির কুমার ঘোষ, মনমোহন সিং, লালমোহন সিং, সবার নিজস্ব নিজস্ব পত্র পত্রিকা ছিল। এটাই ছিল তাদের কথাবার্তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম। তো মিডিয়া মানে মাধ্যম। এই মিডিয়ার সঙ্গে যখন যিনি পৌঁছে দিচ্ছেন, তিনি যখন ফ্যাক্টকে তার ওপিনিয়ন জুড়ে দিয়ে পৌঁছাচ্ছেন, তখনই সেটা হয়ে যাচ্ছে মিডিয়া কনস্ট্রাকশন। সেখানে সমস্যা এই যে এই তিনটে নিউজ এজেন্সি, যেখান থেকে সমস্ত মিডিয়া চ্যানেল, এমনকি সরকার যেখান থেকে সমস্ত খবর পারচেজ করে, কেনে। কিভাবে না, একটা হচ্ছে ইউএনআই, ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া, এএনআই, এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, এবং পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। তো এইগুলো হচ্ছে নিউজ এজেন্সি। এমনকি এগুলো এত বড় বড় এজেন্সি যারা বিভিন্ন খবর সংগ্রহ করে। এই যে পিটিআই তো নিজস্ব স্যাটেলাইট পর্যন্ত আছে মহাকাশে, শুধুমাত্র তারা খবর সংগ্রহ করছে। মাল্টি বিলিয়নিয়ার সমস্ত এগুলো এজেন্সি এক একটা, তারা খবর দেয়। গভর্নমেন্ট এবং মিডিয়া হাউস তাদের কাছ থেকে সাবস্ক্রাইব করে খবর। এখন বিষয়টা কি, কিভাবে এটা হয়, আমি এখানে কিছু জিনিস করেছি। যেমন ইভেন্ট, একটা ঘটনা, সাপোজ একদম বাঁ দিক দিয়ে যদি আমরা দেখি, সেটা সোশ্যাল ইভেন্ট হতে পারে, পলিটিক্যাল ইভেন্ট হতে পারে, কালচারাল ইভেন্ট হতে পারে, সেটা ইকোনমিক হতে পারে, ইন্টারন্যাশনাল ইভেন্ট হতে পারে, সিভিল সোসাইটাল কোনো ইভেন্ট হতে পারে। হোয়াট এভার মে দ্য নেচার অফ দ্য ইনফরমেশন অর ইভেন্ট, সেই ইভেন্ট থেকে এই নিউজ এজেন্সি কি করে, এদের সাংবাদিকরা, এদের এজেন্টরা গোটা দেশে ছড়িয়ে আছে সর্বত্র। তারা কি করে, তারা খবর সংগ্রহ করে। দেখবে অনেক খবর দেওয়া থাকে, সোর্স হচ্ছে পিটিআই, সোর্স হচ্ছে এএনআই থেকে পিটিআই, এরা কি করে, এরা খবর দেয় নিউজ এজেন্সি, এইখান থেকে নেয়, এবং তারপরে সেখান থেকে মিডিয়া হাউসগুলো নেয়, এবং সরকারও সেখান থেকে খবর নেয়। এখন এই যে খবরগুলো যেটা নিউজ এজেন্সি নিচ্ছে, তারা কিসের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়? এক হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ডিপেন্ডেন্সি। বিজ্ঞাপনের ওপর আজকের দিনে যে কোনো সংবাদপত্র, যে কোনো সংবাদ মাধ্যম পুরোপুরি নির্ভর করে চলে, কেননা তাদের যে খরচ সেটা ওঠে না। কিভাবে ওঠে না সেটা আমি পরে আরেকটা স্লাইডে বোঝাবো। কর্পোরেট ইন্টারেস্ট, আজকে যদি আমরা মিডিয়া হাউসগুলো কারা চালাচ্ছে সেদিকে যদি আমরা একটু দৃষ্টিপাত করি, আমরা দেখব বড় বড় কর্পোরেট, সমস্ত মিডিয়াতে বসে আছে বড় বড় কর্পোরেট মালিকরা, কোথাও আম্বানি, কোথাও বিড়লা, কোথাও গোয়েঙ্কা, কোথাও পুরি ফ্যামিলি, তারা বসে আছেন, মিডিয়াকে তারা কন্ট্রোল করছে। সুতরাং কর্পোরেট ইন্টারেস্টের বাইরে কিছু হয় না। এখন মনে হবে স্যার কর্পোরেট ইন্টারেস্ট তো ইন্টারেস্ট, সেখানে পলিটিক্যাল ইন্টারেস্ট কি হলো? হ্যাঁ, অবশ্যই হলো। কর্পোরেট ইন্টারেস্ট এবং পলিটিক্যাল ইন্টারেস্ট যেখানে একটা আনহোলি নেক্সাস আছে। নেক্সাসটা হচ্ছে এরকম, আমরা কিছুদিন আগে দেখলাম ইলেকটোরাল বন্ড, কত হাজার কোটি টাকার দুর্নীতি। কোন পলিটিক্যাল পার্টি ইলেকট্রাল বন্ডের নামে কত টাকা তুলেছে? এই ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট ওটাকে মানে বেসিক স্ট্রাকচার অফ কনস্টিটিউশনের বিরোধী বলে ঘোষণা করলো, ওটাকে বেআইনি বলে ঘোষণা করলো। তো একদম ইলেকট্রাল বন্ড আজকে এখন বেআইনি, আনকনস্টিটিউশনাল বলে ঘোষণা করলো, অসাংবিধানিক। তো সেখানে মিডিয়া হাউস, পলিটিক্যাল ইন্টারেস্ট এবং কর্পোরেট ইন্টারেস্ট, এদের তো সুস্পষ্ট যোগাযোগ বারবার করে এক্সপোজড হয়েছে। সুতরাং ফাইন্যান্সিয়াল কম্পালশন রয়েছে। এবং এই যে পলিটিক্স, মিডিয়া এন্ড কর্পোরেট নেক্সাস, এটা অ্যাকচুয়ালি কি করছে, মিডিয়াকে যে ইভেন্ট থেকে খবর নেওয়া হচ্ছে, সেখান থেকে নিউজ এজেন্সি যে খবর আনছে, সেটা এই সমস্ত ইনফ্লুয়েন্সারের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে নিউজ উই গেট, আমরা এন্ড অফ দ্য ডে যে খবরটা পাই সেটা হচ্ছে টিভি এনে আমাদের মাথায় গার্বেজ ঢুকিয়ে দিচ্ছে। এই যে গার্বেজ ঢুকিয়ে দিচ্ছে, যা বোঝাচ্ছে আমরা তাই বুঝছি, যা দেখাচ্ছে আমরা তাই দেখছি। এইভাবে মিডিয়া আমাদের চিন্তা ভাবনা, আমাদের থট প্রসেস, আমাদের এভরিথিং, আওয়ার অ্যাক্টিভিটি, সবকিছু কিন্তু এখানে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছে। এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জায়গা, যেটাকে আমরা বলছি মিডিয়া কনস্ট্রাকশন, নট কনস্ট্রাকটিভ মিডিয়া। কনস্ট্রাকটিভ মিডিয়া তো গঠনমূলক মিডিয়া, ভালো মিডিয়া। মিডিয়া কনস্ট্রাকশন হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড। এটা হচ্ছে কর্পোরেট নেক্সাস, কর্পোরেট পলিটিক্স নেক্সাস। এখানে রয়েছে বিভিন্ন কম্পালশন, তাদের অস্তিত্বের লড়াই, এক কথাই হচ্ছে ব্যবসা এবং তাদের বাণিজ্যের একটা লড়াই, তাদের মার্কেট দখল করার লড়াই, এবং বাধ্য হয়ে তারা মিডিয়া কনস্ট্রাকশন করছে। কিভাবে পেন আজকের দিনে অ্যারেস্টেড হয়ে গেছে, এ খুব ইন্টারেস্টিং জায়গা। পেন আজকের দিনে কিন্তু পুরোপুরি অ্যারেস্টেড হয়ে গেছে। কিভাবে হয়েছে? এই যে সুইচিং কি ফ্রম কনস্ট্রাকটিভ মিডিয়া টু মিডিয়া কনস্ট্রাক্ট। আমি এতক্ষণ 19th সেঞ্চুরির গ্লোরিফাইড একটা হিস্ট্রির কথা বললাম,
যেখানে একটা এত ভালো একটা কনস্ট্রাকটিভ মিডিয়ার একটা ইতিহাস রয়েছে, সংবাদ কৌমুদি থেকে একদম বেঙ্গলি পত্রিকা পর্যন্ত আমরা যদি দেখি, আমরা যদি আর্য দর্শন পড়ি, আমরা যদি সোমপ্রকাশ পত্রিকা পড়ি 19th সেঞ্চুরির, তাহলে দেখবো যে ব্রিটিশদের নাকে দম দিয়ে রেখে দিয়েছিল একদম, এক একটা পত্রিকা এত বড় বড় রোল প্লে করেছিল। তো ইট ওয়াজ দ্য এজ অফ কনস্ট্রাকটিভ মিডিয়া ইভেন টিল 1990s। আমরা যদি ইন্ডিয়ার যদি আমরা মিডিয়ার দিকে তাকাই, তাহলে দেখবো যে মিডিয়ার অবস্থা এত খারাপ ছিল না, মোর অর লেস কনস্ট্রাকটিভ মিডিয়া ছিল। বাট ডে বাই ডে, স্পেশালি ইন দ্য এজ অফ পোস্ট ট্রুথ কথাটা তো একদম নতুন কথা, 2016 সালে অক্সফোর্ড ডিকশনারিতে ঢুকেছে। তার আগে পোস্ট ট্রুথ পলিটিক্স বলে কোনো কথা ছিল না অক্সফোর্ড ডিকশনারিতে। এই যে পোস্ট ট্রুথ, এই যে এসে মিডিয়া কনস্ট্রাকশন এমন দিকে গেছে যে পেন আজকের দিনে অ্যারেস্টেড হয়ে গেছে। মিডিয়া হাউসকে এন্টারটেনমেন্টের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে। এখন যারা মিডিয়া, যারা খবর দেয়, যারা খবর করে, এই সমস্ত মিডিয়া পার্সনরা, তারা সবাই বড় বড় একজন অ্যাক্টর। তারা শুধুমাত্র খবর দিচ্ছেন না, তারা বিভিন্ন রকম ভাবে অঙ্গভঙ্গি করছেন, নানা রকম ভাবে মানুষের অ্যাটেনশনকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। হ্যাঁ, তো এই যে যেমন অদ্ভুত ক্যাপশনে প্রোগ্রাম হচ্ছে, পাকিস্তান তেরে টুকরে হোঙ্গে, জি নিউজের বিখ্যাত একটা প্রোগ্রাম। যেমন হচ্ছে যে ইয়ে পিও কে হামকো ওয়াপস দে দে ইমরান, মানে ইমরান খানকে বলছে, পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রনেতা, তাকে বলা হচ্ছে যে রাষ্ট্রপ্রধান, তাকে বলা হচ্ছে যে পিও কে হামকো ওয়াপস দে দে ইমরান। এই নিয়ে প্রোগ্রাম। তো এই যে বিপক্ষ পড়া হ্যাঁ চক্কর মে, কোই নেই হ্যাঁ টক্কর মে, মানে সরকারকে অ্যাপিজ করে খবর করা হচ্ছে। এইরকম টাইটেলে একটার পর একটা প্রোগ্রাম করা হচ্ছে, যে প্রোগ্রামগুলো অ্যাকচুয়ালি কি করছে, এন্টারটেনমেন্টের দিকে ঢোকাচ্ছে। এবং দেখবে মাঝে মাঝেই আমরাও দেখেছি, কখনো বিভিন্ন চ্যানেলে পুরনো কোনো একটা মন্দির দেখাচ্ছে, দিয়ে বলছে এই মন্দিরটাতে এখনো ঈশ্বর আছেন। মাঝে মাঝেই এখানে প্রসাদ চাপালে দেখা যাচ্ছে যে সকালবেলা প্রসাদ গায়েব হয়ে যাচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে নিজে, এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে মানুষের মধ্যে এইগুলো। আবার অনেক সময় পুরনো কোনো একটা বাড়িকে দেখিয়ে বলছে এখানে ভূত আছে, অমুক প্রমাণ আছে, সেখানে পাশ থেকে একজন এইভাবে বলছে, আরেকজন তার এক্সপিরিয়েন্স বলছে, কেউ এইভাবে আরেকজন এক্সপিরিয়েন্স বলছে। মানে এমন ভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করা হচ্ছে যে ওখানে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে, ওখানে কনস্ট্রাক্টেড হচ্ছে, এবং এখানে ফেক নিউজ বা ইল ইনফরমেশন এমনভাবে মানুষকে দেওয়া হচ্ছে যে মানুষ কিন্তু ইন্টারেস্ট পাচ্ছে, এবং তখন সে সেই খবরটাই দেখছে যে তাই তো এখানে হয়তো ভূত আছে, এখানে হয়তো ভগবান আছে। এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে আজকের দিনে মিডিয়া কনস্ট্রাকশনের একটা বড় সমস্যা। এবং আমি এই যে কম্পালশনগুলোর উল্লেখ করেছি এখানে, এই কম্পালশনগুলো যদি আমরা দেখি, কম্পালশনগুলো কি থ্রেট আছে এবং কি কম্পালশন আছে, যে এই যে ডিক্লাইন অফ পেন, দ্য প্যাথেটিক ডিটেনশন অফ পেন আজকে অ্যারেস্টেড হয়ে গেছে কিভাবে। আমাদের মনে আছে বাকিংহামের কথা, তিনি পরিষ্কার বলেছিলেন টার্বুলেন্ট একজন। আমরা যদি কলকাতার দ্য হিকিস গেজেটের কথা দেখি, একদম লেট 18th সেঞ্চুরির বিখ্যাত নিউজ পেপার, বলা যেতে পারে ভারতের প্রথম নিউজ পেপার হিকিস গেজেট, যেটাকে আমরা দ্য ক্যালকাটা জার্নাল হিসেবে জানি। হিকি, যিনি লর্ড হেস্টিংসের খবর ছেপে দিয়েছিলেন কিছু ব্যক্তিগত কেচ্ছা, ছেপে দেওয়ার জন্য তাকে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল ইংল্যান্ডে। তিনি বলেছিলেন যে আমার পেন কোনোদিন কারো কাছে থামবে না। টার্বুলেন্ট এডিটর, টার্বুলেন্ট, বাকিংহামও তাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনের যে মিডিয়া, সে যেভাবে ডিটেন্ড হয়েছে, তার যে সে যেভাবে অ্যারেস্টেড হয়েছে, তার কিছু কম্পালশন রয়েছে। প্রথমে আমি আসবো মার্কেট কম্পালশন। এই মার্কেট কম্পালশনটা কি? বাজার, যে কোনো সংবাদ মাধ্যমকে, ওয়েদার ইট ইজ প্রিন্ট মিডিয়া অর টেলিমিডিয়া, তাকে মার্কেটের কথা ভাবতে হবে। কোনো না কোনোভাবে তাকে টিআরপি বাড়াতে হবে। টিআরপি যদি না বাড়ায়, তাহলে সে তার কর্মচারীদের বেতন দিতে পারবে না, সে নিউজ চ্যানেলটা চালাতে পারবে না, সে ব্রডকাস্টেই যেতে পারবে না, যে পরিমাণ টাকা তাকে দিতে হয়। সুতরাং মার্কেট কম্পালশন বা বাজার ভিত্তিক যে বাধ্যবাধকতা, সেটা রয়েছে। প্রফেশনাল হ্যাজার্ড রয়েছে, মানে কম্পিটিশন ভীষণভাবে রয়েছে বিভিন্ন চ্যানেলের মধ্যে। আনইভেন কম্পিটিশন, যেটাকে লিখেছি। নিউ লিবারাল ইকোনমি, আমি এই কথাটা, এইটাকে নিয়ে, শুধুমাত্র নিউ লিবারাল ইকোনমিকে নিয়েই একটা বিশাল বড় আলোচনা করা যায়, যেটা আমি কিছুক্ষণ আগে ক্যাপিটালিস্ট ইডিওলজির কথা বলছিলাম, আলথুসারকে ধরে আমি গ্রামসির কথা উল্লেখ করেছি, আরো আমি যদি বেঞ্জামিনের কথা ভাবি, সবাই ব্যাখ্যা করেছেন কোনো না কোনোভাবে, যেটা নিউ লিবারাল ইকোনমি পরবর্তীকালে ইন পোস্ট 1970s আমরা যদি দেখি নিউ রাইট ফিলোসফির যুগে, যে কিভাবে মানুষের চিন্তা ভাবনা, কাজকর্মকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে ইন ফেভার অফ দ্য ক্যাপিটালিস্ট ইকোনমি, বুর্জুয়া ক্যাপিটালিজম। তো সেখানে কর্পোরেট ইন্টারেস্ট রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, এবং সব থেকে বড় একটা বড় কম্পালশন হচ্ছে পলিটিশিয়ানরা পর্যন্ত মাস মিডিয়ার মালিক হয়ে গেছে। পলিটিশিয়ানস আর ওনার অফ মাস মিডিয়া। অ্যান্ড সবশেষে হচ্ছে পলিটিক্যাল কম্পালশন,
মানে আমার ইচ্ছা থাকলেও খবরটা আমি দেখাতে পারবো না, কোন খবরটা দেখাবো কোন খবরটা দেখাবো না, কোন খবরটা দেখাতে হলে কতটা রেখে ঢেকে দেখাবো, কতটা খবরকে আমি ইল ইনফরমেশন দেবো, কতটা মোল্ডেড ওয়েতে দেবো, এইগুলো সবকিছু হচ্ছে কম্পালশন বা বাধ্যবাধকতা। এবং এইগুলোই হচ্ছে দ্য প্যাথেটিক ডিটেনশন অফ পেন কনস্ট্রাকটিভ মিডিয়া টু মিডিয়া কনস্ট্রাকশন। এইটা হচ্ছে একটা বড় একটা সমস্যা, এই কম্পালশন গুলো রয়েছে। মার্কেট কম্পালশন যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যে আমি এখানে একটা উদাহরণ আমি বলি, এখানে ফটো কার্টেসি আমি নীতিশ রাজপুতের কথা উল্লেখ করেছি। এখানে যদি আমরা দেখি যে টাইমস অফ ইন্ডিয়া, ওয়ান অফ দ্য লিডিং প্রিন্টেড নিউজ পেপার অফ ইন্ডিয়া, 48 পাতা কত টাকায় বিক্রি হয় মার্কেটে? 48 পাতার একটা নিউজ পেপার বিক্রি হয় মাত্র 5 টাকায়। যে 5 টাকায় এক কাপ চা পাওয়া যায় না আজকের দিনে, সেই 5 টাকায় একটা নিউজ পেপার যেটার 48টা পেজ আছে, কালার পেজ, সেটা বিক্রি হচ্ছে। সম্ভব? সম্ভব নয়। কিন্তু 5 টাকাতেই তাকে বিক্রি করতে হবে, নাহলে তার ওই যে মার্কেট কম্পালশনের কথা বলছিলাম, তার মার্কেট চলে যাবে। এই যে মার্কেট কম্পালশনের কথা বলছিলাম, সেই মার্কেট চলে যাবে। তাই 5 টাকায় বিক্রি করছে। এইবার যদি আমরা খরচ দেখি, দেখবো ডিস্ট্রিবিউশন কস্ট এবং ট্রান্সপোর্ট কস্ট হচ্ছে 2 টাকা। 5 টাকার 40% মানে 2 টাকা ডিস্ট্রিবিউশন কস্ট এবং ট্রান্সপোর্টেশনের জন্য। আমরা যদি 48টা পেজ 25 পয়সা করে যদি পার পেজ খরচা ধরি একদম ন্যূনতম, তাহলেও হচ্ছে 12 টাকা খরচা পড়ছে ওটা প্রিন্ট করতে, প্রিন্টিং কস্ট। আর পিটিআই মানে ওই নিউজ এজেন্সি পিটিআই, এএনআই এবং ইউএনআই, এদের কাছ থেকে খবরটা কেনার জন্য 3 টাকা লাগছে। তাহলে কি হচ্ছে, 12 আর 2 14 আর 3 17, যে 17 টাকা কস্ট হচ্ছে সেটাকে আমি বিক্রি করছি 5 টাকায়। তাহলে একটা নিউজ পেপার টিকবে কি করে? সে কি বাড়ি থেকে নিজের পকেট থেকে টাকা দিয়ে চ্যানেলটা চালাবে, নিউজ পেপারটা চালাবে? সেটা তো সম্ভব নয়। তাহলে সমস্যাটা কোথায়? তখনই তাকে সেই পেপারকে নির্ভর করতে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের উপর। আর ঠিক এই জায়গাটায় গভর্নমেন্ট এন্ট্রি নিচ্ছে, এই জায়গাটায় এন্ট্রি নিচ্ছে বিভিন্ন কর্পোরেটরা। তারা এমন অসম শর্ত দিচ্ছে যে আমি তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট দেবো, 5 কোটি টাকার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেবো, 10 কোটি টাকার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেবো, হয়তো সেই অ্যাডভার্টাইজটা 2 লক্ষ টাকার, কিন্তু আমি মানে এমনভাবে ডিল করব যে আলটিমেটলি তার শর্ত হবে এই খবরটা দেখানো যাবে, এটা দেখানো যাবে না, এটা এইভাবে দেখাতে হবে, এটা ওইভাবে দেখাতে হবে। এই যে কম্পালশন, দিস ইজ দ্য সোর্স অফ অল ফর্মস অফ মিডিয়া কনস্ট্রাকশনস। 5 টাকা 17 টাকাটা যদি আমি 5 টাকায় বিক্রি করি, এই যে আমি এখানে দেখিয়েছি এটা, যে গভর্নমেন্ট হচ্ছে বিগেস্ট কাস্টমার। এই যে আমরা বলি না গদি মিডিয়া, দিদি মিডিয়া, এই কথাগুলো কোথা থেকে আসছে? যে কোন মিডিয়া কোন গভর্নমেন্টকে সহযোগিতা করছে, কোন মিডিয়া কোন গভর্নমেন্টের কোনো না কোনোভাবে তাকে বাঁচানোর চেষ্টা করছে। এইটা হচ্ছে এই যে গভর্নমেন্ট হচ্ছে বিগেস্ট কাস্টমার। গভর্নমেন্ট কি করে? গভর্নমেন্ট, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, স্টেট গভর্নমেন্ট হতে পারে, সবাই অ্যাডভার্টাইজমেন্ট এবং মার্কেটকে ইয়ে করে এই যে নিউজ পেপারগুলোকে, টেলিমিডিয়াগুলোকে এবং নিউজ এজেন্সি, সবাই হচ্ছে এখানে গভর্নমেন্টের উপর নির্ভরশীল, সবাই হচ্ছে কাস্টমার। কীরকম কি কি অ্যাডভার্টাইজমেন্ট হয়? যেমন হচ্ছে এই যে এলআইসির অ্যাডভার্টাইজমেন্ট, বা এই ট্যুরিজমের অ্যাডভার্টাইজমেন্ট, কোথাও হচ্ছে যে পিলগ্রিমেজের অ্যাডভার্টাইজমেন্ট, কোথাও হচ্ছে যে ফরেস্ট্রি অ্যাডভার্টাইজমেন্ট, কিছু না কিছু, এই যে হোম লোন, এসবিআই ব্যাংকের অ্যাডভার্টাইজমেন্ট, এইগুলো কোনো না কোনোভাবে গভর্নমেন্ট এই চ্যানেলগুলোকে, এই প্রিন্ট মিডিয়াগুলোকে দেয়, এবং তার বিনিময়ে কি করে কোনো না কোনোভাবে তাদের উপর ইয়ে করে। শুধু যদি আমরা পলিটিক্যাল পার্টির যদি আমরা একটা তথ্য দেখি, 2019 সালের লোকসভা ইলেকশন, এটাই এভেলেবল, 24-এরটা এখনো আসেনি। 19 সালে লোকসভা ইলেকশনে টোটাল কেনা হয়েছে 60,000 কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, 60,000 crore। নাও থিঙ্ক দ্য অ্যামাউন্ট। পৃথিবীতে কম করে এরকম কিছু ইউরোপ এবং আফ্রিকার কিছু দেশ আছে যেগুলো জিডিপি হচ্ছে এত নয়। 3-4টে দেশকে কিনে নেওয়া যাবে। শুধুমাত্র ভারতে 2019 সালে পলিটিক্যাল পার্টিগুলো যে পরিমাণ খরচ অ্যাডভার্টাইজমেন্টে খরচ করেছে, ভাবা যায়? 60,000 crore রুপিস স্পেন্ড। এবং এটা আমার কথা না, এটা হচ্ছে সিএমএস এর যে রিপোর্ট প্রকাশ করে ভারত সরকার, সেই রিপোর্ট থেকে এই তথ্য পাওয়া যাচ্ছে। কিছু ক্রেজি স্ট্যাটিস্টিক্স আমি লেট মি শেয়ার সাম ক্রেজি স্ট্যাটিস্টিক্স। আমরা যদি দেখি, এই যে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল, এটা হচ্ছে বার্ক বলা হয়, BARC। এরা কি করছে? এরা দেখিয়েছে 2014 সালে কংগ্রেস গভর্নমেন্ট চলে যাওয়ার আগে, 2011 থেকে 14 ভারত নির্মাণ ক্যাম্পেইন যেটা হয়েছিল, শুধুমাত্র এই ক্যাম্পেইনটার অ্যাডভার্টাইজমেন্টে 2011 থেকে 14 সালে 421 কোটি টাকা খরচা করা হয়েছে মিডিয়াতে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য। ওই যে বললাম গভর্নমেন্ট ইজ দ্য বিগেস্ট কাস্টমার, কিছুক্ষণ আগে বললাম, এই যে আমি এখানে বললাম গভর্নমেন্ট ইজ দ্য বিগেস্ট কাস্টমার, এই যে ওপরে বলেছি। তো এই যে গভর্নমেন্ট ইজ দ্য বিগেস্ট কাস্টমার অ্যান্ড
সেটার হচ্ছে নমুনা হচ্ছে শুধুমাত্র 2011 থেকে 14। আবার 14-র পর থেকে আমরা যদি বিজেপি গভর্নমেন্ট আসার পর থেকে দেখি তাহলে দেখবো যে এই পরিমাণটা আরো বেড়েছে, অনেক বেশি বেড়ে গেছে। যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়েছি যে বিজেপির একটা অ্যাডভার্টাইজমেন্ট মিডিয়াতে 22,027 বার চলেছে, 22,027 বার মাত্র 7 দিনের মধ্যে। 2018 সালের 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর এইগুলো হচ্ছে প্রকাশিত সমস্ত খবর, আমি সমস্ত সোর্স দিয়ে রেখেছি। তো এই এখানে এই 7 দিনের মধ্যে 22,027 বার শুধুমাত্র বিজেপির অ্যাডভার্টাইজমেন্ট চলছে 2018 সালে। এবং তারপরে সেকেন্ড হচ্ছে নেটফ্লিক্স কতবার দিয়েছে ওই সময়কালের মধ্যে 2018 সালের 10ই নভেম্বর থেকে 16ই নভেম্বর 12,951 বার, মানে প্রায় অর্ধেক। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে সব থেকে বড় একটা সমস্যার জায়গা। এখন এই মিডিয়া কনস্ট্রাকশন তো হচ্ছে, কনসেন্ট ম্যানুফ্যাকচারিং হচ্ছে, ট্রুথকে মোল্ড করা হচ্ছে, কোনো না কোনো ভাবে পলিটিক্যালি টিল্টেড হয়ে যাচ্ছে। এই সমস্ত সমস্যাগুলো তো স্যার বুঝতে পারছি, এর সমাধান নেই। পৃথিবীর বিভিন্ন দেশ করেছে। মিডিয়াতে কোনো খবর দেখালে, যেমন ইউকে কি করেছে, ইউকে একটা ওয়েল ডিজাইনড একটা মনিটরিং সিস্টেম করেছে। ওয়েল ডিজাইনড মনিটরিং সিস্টেম কিরকম, যাতে করে মিডিয়ার একটা ইন্টিগ্রিটি থাকে এবং একটা সুস্পষ্ট একটা সিস্টেম থাকে। বাট লেট মি টেল ইউ, ইন্ডিয়া ডাজ নট হ্যাভ এনি সাচ মনিটরিং এজেন্সি টিল ডেট। এখনো পর্যন্ত ইন্ডিয়া কিছু করেনি। স্বাধীনতার 78 বছর হয়ে গেল, আমরা গর্ববোধ করি। আমরা বলি যে উই আর দ্য লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। আমরা এমন একটা ডেমোক্রেসি যেখানে মিডিয়া যদি কোনো একটা ভুল তথ্য দিয়ে দেয়, আমাদের খুব বেশি কিছু করার নেই, খুব বেশি কিছু করার কিছু নেই। একটা এমবিএ বলে একটা সংস্থা আছে, মিডিয়া ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশন, সেখানে কারা রয়েছে, এই মিডিয়ার মালিকরাই রয়েছে। সুতরাং তাদের অভিযোগ তাদের কাছেই নিয়ে যাওয়া, তাহলে তারা কি নিজেদের বিচার নিজেরা করবে? ওটা একটা হাস্যকর একটা এজেন্সি করে রেখেছে, অর্গানাইজেশন করে রেখেছে, সেটা হচ্ছে মিডিয়া ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশন। কিন্তু ওই এনবিএ, নিউজ ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশন অর সামথিং এরকম কিছু একটা নাম। এনিওয়ে, ইংল্যান্ডে আমরা কি দেখছি, ইংল্যান্ডে রয়েছে অফকম, অফিস অফ কমিউনিকেশন। এখানে যে কোনো ধরনের মিডিয়া যদি কোনো ইল ইনফরমেশন দেয়, মিস ইনফরমেশন দেয়, তাহলে অফকমে গিয়ে অভিযোগ করা যায় এবং গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে সেই মিডিয়াকে সিজ করতে পারে, তার এগেনস্টে তাকে শোকজ করতে পারে যে হোয়াই হ্যাভ ইউ পাবলিশ দিস, ইউ আর ম্যানিপুলেটিং দ্য ওপিনিয়ন। এটা হচ্ছে প্রোপাগান্ডা, হচ্ছে ম্যাল ইনফরমেশন প্রকাশ করা হচ্ছে। গভর্নমেন্ট ক্যান টেক সেভারাল স্টেপস এগেনস্ট এনি মিডিয়া হাউসেস, এনি অফ দ্য মিডিয়া হাউসেস। এটা হচ্ছে অফকম, অফিস অফ কমিউনিকেশন। ইউএসএ তে রয়েছে এফসিসি, ফেডারেল কমিশন অফ কমিউনিকেশন। কিন্তু ইন্ডিয়াতে ট্রাই রয়েছে, হ্যাঁ, টেলিকম রেগুলেটরি অথরিটি ইন ইন্ডিয়া। তারা অনেকবার চেষ্টা করেছে, বারবার বলেছে গভর্নমেন্টকে, বাট লেট মি টেল ইউ, নান অফ দ্য গভর্নমেন্ট। স্বাধীনতার এই 78 বছরে আমরা এতগুলো সরকার পেয়েছি, এতজন প্রধানমন্ত্রী পেয়েছি, আজ পর্যন্ত কেউ শক্তিশালী মনিটরিং এজেন্সি এগেইনস্ট মিস ইনফরমেশন, এগেইনস্ট মিডিয়া কনস্ট্রাকশনস করতে পারেনি। যে কারণে মিডিয়া ভুল প্রচার করে দিচ্ছে, এখানে এই ভূত আছে, এখানে এই আছে, এখানে ওই আছে। মিডিয়া যেভাবে দেখাচ্ছে সেভাবে দেখছি আমরা, আমাদের কাছে চয়েস নেই। আমরা হয়তো ভাবি যে আমরা নিজেদের ভোট নিজেরা দিয়ে এলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেওয়ানো হলো, কেননা তার আগে তোমার ব্রেনটাকে ওয়াশ করা হয়েছে নানা রকম ভাবে। দিস ইজ হোয়াট দ্য চ্যালেঞ্জ অফ মিডিয়া কনস্ট্রাকশন in our contemporary democracy current, মানে দিস ইজ ওয়ান অফ দ্য মেজর চ্যালেঞ্জেস টু দি ডেমোক্রেসি, এবং এটাই হচ্ছে বড় সমস্যা। এবার লেট মি শেয়ার সাম ক্রেজি ইনফরমেশন, কিভাবে মিডিয়ার সঙ্গে কর্পোরেট হাউসের নেক্সাস রয়েছে। আমরা যদি মিডিয়া হাউসগুলোর নাম দেখি এবং তার ওনার কারা যদি দেখি, তাহলেই বুঝতে পারবো যে কোন মিডিয়া কি করছে। এই যে নেটওয়ার্ক 18, CNN নিউজ 18, সব থেকে বড় চ্যানেল, এত বড় এদের কাভারেজ, এত বড় মার্কেট, কে চালায়? মুকেশ আম্বানি, রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। দৈনিক ভাস্কর, আরসি আগারওয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। হিন্দ সমাচার, পাঞ্জাব কেসরি, বিখ্যাত সব এগুলো এক একটা সব টেলিমিডিয়া। সেটাকে চোপড়া চালান, তিনি হচ্ছেন হিন্দ সমাচার লিমিটেডের মালিক, ঠিক আছে। ইন্ডিয়ান এক্সপ্রেস সবাই আমরা জানি বিখ্যাত, হ্যাঁ। জনসত্তা, লোকসত্তা, হ্যাঁ, লোকপ্রভা, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এইগুলো সব কিছু চালায় গোয়েঙ্কা ফ্যামিলি, হ্যাঁ। এই যে গোয়েঙ্কা, বিবেক গোয়েঙ্কা এবং রামনাথ গোয়েঙ্কা, তারা হচ্ছে মালিক হয়ে বসে আছেন এগুলো। সান টিভি, যেটা হচ্ছে তামিলনাড়ুর সব থেকে বড় চ্যানেল, সান টিভি, সেটা কে চালাচ্ছে? কালানিথি মারান, তিনি হচ্ছেন ওখানকার যিনি মুখ্যমন্ত্রী, তার আত্মীয়, তার রিলেটিভ কালানিথি মারান, এবং তিনি হচ্ছেন ডিএমকে দ্রাবিড় মুন্নেত্রা কাজাম, উনি হচ্ছেন এই
ডিএমকের চিফ মিনিস্টার, সেখানে সান টিভি হচ্ছে এত বড় টিভি, সেটা উনি চালান। আমরা যদি হিন্দুস্তান টাইমস, অ্যানাদার রিনাউন্ড টেলিমিডিয়া, প্রিন্ট মিডিয়া অ্যাকচুয়ালি, সেখানে আমরা কি দেখছি, আমরা দেখছি যে সেখানেও এই যে বিড়লা, জিডি বিড়লা, শোভানা বিড়লা, তারা হচ্ছে বিজনেসম্যান অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিশিয়ান, বিপি লেখা আছে, তারা হচ্ছে এই এটার ওনার। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে মিডিয়ার সঙ্গে কর্পোরেট হাউসের কি ক্লোজ কানেকশন রয়েছে, মালিক কারা। আমরা তো খবর পড়ি, আমরা মালিকের পিছনে ছুটি না, যে কে মালিক সেটা দেখতে যায় না। সুতরাং এবং এই যে কর্পোরেট হাউস, আমি এর আগেও একবার বলেছি, সেটা হচ্ছে এই কর্পোরেট হাউসের সঙ্গে আবার পলিটিশিয়ানদের একটা ক্লোজ নেক্সাস রয়েছে, যে নেক্সাসটা হচ্ছে আনহোলি নেক্সাস। হোয়াই আই এম কলিং ইট আনহোলি, কেননা এখানে আমরা ইলেকটোরাল বন্ড হ্যাজ এক্সপোজড সো মেনি থিংস। হ্যাঁ, আবার আমরা যদি এটা তো গেল কর্পোরেট হাউসের যারা ইয়েতে রয়েছে। এবার যদি আমরা পলিটিশিয়ানদের কথাতে দেখি, সেখানেও দেখো পিটিসি নিউজ, পাঞ্জাবের সব থেকে বড় চ্যানেল, হ্যাঁ, পিটিসি নিউজ, এটা কে চালায়? সুখবীর সিং বাদল। তিনি কে? তিনি হচ্ছেন শিরোমণি আকালি দল, এসএডি 60 বলা হয়। এই শিরোমণি আকালি দলের প্রেসিডেন্ট সুখবীর সিং বাদল, পিটিসি নিউজ। এবং এটা পাঞ্জাবের যত গভর্নমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট সব এখানে। আমরা যদি লোকমত মিডিয়া গ্রুপ দেখি, সেখানে হচ্ছে দারদা, এই দারদা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, আমি পরে দেখাবো, ছবিও আছে। দ্য হিন্দু, এখানে হচ্ছে আয়েঙ্গার, তিনি হচ্ছেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, সিপিআই এর। আমরা যদি জি মিডিয়ার দেখি, আমি কিছুক্ষণ আগে সুভাষ চন্দ্রার কথা বলছিলাম, সুভাষ চন্দ্রা পলিটিশিয়ান প্লাস বিজনেসম্যান, ইভেন উনি বিজেপির টিকিটে দাঁড়িয়েও ছিলেন ভোটে, সুভাষ চন্দ্রা, ঠিক আছে। আমরা যদি পায়োনিয়ার দেখি, চন্দন মিত্র হচ্ছে তৃণমূল কংগ্রেসের, এখন মারা গেছেন 21 সালে, তিনি দ্য পায়োনিয়ার চালাতেন। আবার আমরা যদি নিউজ দেখি, নর্থ ইস্ট লাইভ, সেটা হচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা, যিনি হচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী, তারই ওয়াইফ রিনিকি ভুয়ান শর্মা, তিনি চালান নর্থ ইস্ট লাইভ। এই এত বড় নিউজ চ্যানেলগুলো সমস্ত পলিটিশিয়ানরা ডাইরেক্ট যুক্ত আছে। আমরা তো খবর পড়ি, আমরা কে চালাচ্ছে সেটা দেখি নাই। যে এখানে আমি কিছু ছবি দিয়েছি, এর সোর্স হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এবং ইন্ডিয়ান পার্লামেন্ট। এখানে এই সোর্স থেকে দেখা যাচ্ছে, এই যে আমি সুভাষ চন্দ্রের কথা বললাম, যিনি কে কোন দলের সঙ্গে যুক্ত এখানে আছে, রাজীব চন্দ্রশেখর এশিয়ানেট চালান, আমি পরে আবার দেবো। এই যে কালানিধি মারানের কথা বললাম, তিনি হচ্ছেন স্ট্যালিনের আত্মীয়, তিনি সান টিভি চালান, ঠিক আছে। আবার যদি আমরা প্রিন্ট মিডিয়ার দিকে তাকাই, তাহলে কি দেখবো? এই সমস্তগুলো জাগরণ, সকাল, লোকমত, হ্যাঁ, এইচটি মানে হিন্দুস্তান টাইম, এইগুলো সব এই সমস্ত, কেউ কংগ্রেস এমপি, কেউ এসপি মানে সমাজবাদী পার্টি, কেউ এনসিপির, এই সমস্ত লোকজন চ্যানেল চালাচ্ছেন। এই যে সান টিভির কথা বলছিলাম, কালানিধি মারান, তিনি হচ্ছেন রিলেটিভ অফ স্টালিন, ঠিক আছে, এম.কে. স্টালিন, দ্য চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু। আমরা আবার যদি এশিয়া নেটের কথা ভাবি, তাহলে সেখানে হচ্ছে রাজীব চন্দ্রশেখর রয়েছেন, যিনি হচ্ছেন বিজেপির এমপি, দীর্ঘদিন ছিলেন। আমরা এখানে কিছু তথ্য দিয়েছি। তো যদি আমাকে এখন পুরো আলোচনাটাকে কনক্লুড করতে হয়, তাহলে কি দেখব? আমরা তাহলে কোন দিকে যাচ্ছি? আমাদের এই যে মিডিয়া কনস্ট্রাকশন, যেখানে সত্যকে যে কোনো না কোনো ভাবে মোল্ড করা হচ্ছে, যেখানে সত্যকে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে যেন ওটাই সত্য। ওই যে ইথোস, লোগোস এন্ড প্যাথোস, প্রথমেই আমি বললাম কোলগেটে ইসমে দেশ কা নমক লাগা হুয়া হ্যায়, এমন ভাবে মেন্টালি বা প্রোপাগান্ডা বা ওপিনিয়ন মেকিং, কনসেন্ট ম্যানুফ্যাকচারিং এমন ভাবে তৈরি করা হচ্ছে, কনসেন্ট নেওয়া হচ্ছে, যে কোনো না কোনো ভাবে মানুষ সেই ট্র্যাপে পড়ে গেছে। আমরা কি করছি? সেই ট্র্যাপে কোনো না কোনোভাবে নিজেকে ফিট করে নিয়েছি, এবং কোথায় আমাদের চিন্তাভাবনা মোটিভেটেড হচ্ছে, কোথায় ইনফ্লুয়েন্স হচ্ছে, আমরা নিজেরাও অনেক ক্ষেত্রে বুঝতে পারছি না। সো ইট ইজ দ্য আসারপেশন, মানে ব্যাকস্লাইডিং। এই যে ব্যাকস্লাইডিং অফ মিডিয়া, এখান থেকে কি করে রিসার্জেন্স করা যায়, এটাই হচ্ছে আজকের দিনে সব থেকে বড় প্রশ্ন। সমস্যা আছে সেটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু এই সমস্যার সমাধান কোথায়? এই অ্যাডভার্টাইজমেন্ট ডিপেন্ডেন্সি থেকে কিভাবে বেরোনো যায়? কিভাবে মিডিয়া কনস্ট্রাকশন থেকে যদি কনস্ট্রাকটিভ মিডিয়া থেকে যদি মিডিয়া কনস্ট্রাকশনে যায়, তাহলে সেখানে মনিটরিং এজেন্সি কিভাবে রাখা যায়, এবং মানুষের এখানে কি করা যায়, এই জায়গাগুলোকে আজকের দিনে আলোচনার মধ্যে আনতে হবে। না হলে কি হবে? রেস্টোরেশন হবে না। রেস্টোরেশন করতে হবে মিডিয়াকে। এই যে আমি একটা কথা এখানে লাল কালিতে দিয়েছি, সেটা হচ্ছে দ্য চাইনিজ মডেল। এইটা হচ্ছে খুব মানে চায়নাতে কি করেছে, চায়নাতে মিডিয়া কেন 180টা দেশের মধ্যে 179 নম্বর চায়নাতে? তার কারণ হচ্ছে ওখানে মিডিয়ার কোনো ফ্রিডম নেই, ইভেন ওখানে গুগল পর্যন্ত নেই। ওরা নিজেদের একটা সার্চ ইঞ্জিন ইউজ করে, সার্চ ইঞ্জিনটার নাম হচ্ছে বাইডু। বাইডু কি করে? বাইডু
কিছু লিস্ট করে দিয়েছে, কিওয়ার্ডস কিছু রেখে দিয়েছে, কিওয়ার্ডস আমরা যেমন কিওয়ার্ডস রাখি না পেপারে অ্যাবস্ট্রাক্টে, ওরকম ওরা ওই বাইডুতে, মানে আমাদের গোটা পৃথিবীতে যেটা গুগল, ওরা নিজেদের একটা বাইডু একটা ক্লোন করে রেখেছে। এখন এই 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 বাইডু কি করে, বাইডু কিওয়ার্ডস কিছু সিলেক্ট করে সেগুলোকে ব্লক। ইভেন ইফ ইউ ক্রিটিসাইজ দ্য গভর্নমেন্ট ইট উইল নট বি ওপেন, খুলবেই না কোনো কিছু। কেন না সরকারের বিরুদ্ধে সমালোচনা করা যাবে না, তুমি সরকারের বিরুদ্ধে কোনো তথ্য গুগল থেকে পাবে না। ওদের দেশে গুগল নয়, আমি আবার বলছি, ওদের দেশে হচ্ছে বাইডু। বাইডুতে কোনো তথ্য পাবে না সরকারের এগেনস্টে, ওরা ইরেজ করে। ইভেন ওখানে যে পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হয় সেখানে তোমার যাবতীয় তথ্য গভর্নমেন্টের কাছে থাকে, কে কি সার্ভ করছে, কে কি দেখছে, সবসময় সার্ভেলেন্স হচ্ছে, যেটাকে আমরা সার্ভেলেন্স স্টেট বলি। ইচ অ্যান্ড এভরি মোমেন্ট সার্ভেলেন্স হচ্ছে, চাইনিজ মডেল। এমনকি ওখানে কিছুদিন আগে একটা মিমস, সোশ্যাল মিডিয়ায় একটা মিমস ভাইরাল হয়েছিল। জিনপিং, যিনি হচ্ছে রাষ্ট্রপ্রধান চায়নার, সেই জিনপিং তিনি হাঁটছেন এবং তার সঙ্গে একজন তার সেক্রেটারি হাঁটছেন। ছবিটার পাশেই আর্ধেকটা, আর আর্ধেকটাতে রাখা হয়েছে একজন কার্টুনের ক্যারেক্টার ভিনি দি পু, একজন বিখ্যাত, মানে ভিনি দি পু হচ্ছে খুব মানে ওই মাসা টাসার মতোই আর কি, অত্যন্ত পপুলার কার্টুন ক্যারেক্টার। তো ওই ওনার হাঁটার সঙ্গে ভিনি দি পুয়ের হাঁটাটা এবং তার সঙ্গে যে সেক্রেটারি তার যাচ্ছেন তার হাঁটাটা এত মানে মিল পাওয়া গেছে যে ওটাকে অনেকে মিম বানিয়ে দিয়েছে। এরকম মিম তো আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, দেশের প্রধানমন্ত্রী নামে, রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে, নানা রকম ভাবে কেউ নাচছে, কেউ গাইছে, কেউ এই বলছে, কেউ ওই বলছে, কোনো কার্টুন ক্যারেক্টার ভরে দেওয়া হচ্ছে, কিছু না কিছু ভাবে করা হচ্ছে। তো আমরা সেখানে অনেকটা রিলেটিভলি বেটার পজিশনে রয়েছি। চায়নাতে শুধুমাত্র ভিনি দি পুয়ের সঙ্গে জিনপিংকে তুলনা করে যে পোস্টটা ভাইরাল হয়েছে, লেট মি টেল ইউ, তার জন্য ভিনি দি পুয়ের ক্যারেক্টারটাই ওখানে, ওই কার্টুনটাই বন্ধ হয়ে গেছে, ওটা আর ব্রডকাস্ট হয় না, ওই কার্টুনটা দেখানো হয় না চায়নাতে কোনো চ্যানেলে। ওই কার্টুনটা মানে একটা কার্টুন প্রোগ্রাম যেটা প্রতিদিন টিভিতে আসতো, সেটা বন্ধ হয়ে গেছে। কেন না কেউ কেউ মিম বানিয়ে রাষ্ট্রপ্রধানের সঙ্গে তুলনা করে ফেলেছে। তারা এই লেভেল পর্যন্ত চলে গেছে। চাইনিজ মডেল অত্যন্ত একটা ক্লোজড মডেল, যেখানে ডেমোক্রেসির ছিটে ফোটাও নেই, ছিটে ফোটাও নেই। চায়নাতে যেমন একটা খুব বড় একটা ঘটনা হচ্ছে, ওই তিয়েনানমেন প্রোটেস্ট 1989, তিয়েনানমেন প্রোটেস্ট 1989, গুগলে যদি আমরা লিখি আমরা দেখতে পাবো এটা একটা অ্যান্টি গভর্নমেন্ট একটা প্রোটেস্ট হয়েছিল। যে এখন আমাদের এখানে যেমন উই ওয়ান্ট জাস্টিস মুভমেন্ট চলছে, বা ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট হয়েছিল আমেরিকায় কিছুদিন আগে, বা এই যে সুশান্ত সিং রাজপুতকে নিয়ে যখন সিভিল সোসাইটির একটা মুভমেন্ট হয়েছিল, সোশ্যাল মিডিয়া মেন রোল নিয়েছিল, এই যে জাস্টিস ফর আরজি করে, এই সমস্ত স্লোগানগুলো আজকের দিনে যেগুলো, সেরকমই একটা তিয়েনানমেন প্রোটেস্ট, ওটা অ্যান্টি গভর্নমেন্ট একটা প্রোটেস্ট হয়েছিল 1989-এ চায়নাতে। বাইডুতে যদি কেউ সার্চ করে চায়নাতে একটা তথ্য পাবে না, নেই, ইরেজ করে দিয়েছে গভর্নমেন্ট। যেহেতু ওটা অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট ছিল, দ্য গভর্নমেন্ট হ্যাজ ইরেজড এভরিথিং ফ্রম বাইডু, বাট ইউ উইল হ্যাভ এভরি হচ্ছে যে ইনফরমেশন অ্যাবাউট তিয়েনানমেন প্রোটেস্ট অফ 1989 ইন গুগল। গুগলে তুমি সব পেয়ে যাবে, কিন্তু বাইডুতে পাবে না। তো এইভাবে কন্ট্রোল করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমাদের দেশেও কি হয়নি, আমাদের দেশেও একটার পর একটা এরকম অ্যাটেম্প্ট হয়েছে। যেমন 2019 সালের জুন মাসে, 2019 সালের জুন মাসে ভারত সরকার হোয়াটসঅ্যাপ কোম্পানিকে উদ্যোগ নিয়েছিল, বলেছিল যে কোথা থেকে কোনো একটা মেসেজ প্রথম তৈরি হচ্ছে, এই তথ্যটা আমাদের চাই, এই তথ্য আমরা জানতে চাই, আমাদেরকে এই স্বাধীনতা দেওয়া হোক। ওরা ডাইরেক্টলি না বলে দিয়েছে, কেন না বলেছে আমাদের হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মানে হচ্ছে তুমি কি লিখছো, কি বলছো, কি শেয়ার করছো, নোবডি ক্যান সি, ইভেন দ্য গভর্নমেন্ট কান। কেননা এটা এমনভাবে মানে ডিকোড করা দরকার, এগুলো এমনভাবে কোডিং ল্যাঙ্গুয়েজে যায় যে কেউ জানতে পারবে না, ডিকোড করতে পারবে না যে কেউ। সো দ্যাট ইজ টোটালি সেফ, পুরোপুরি সেফ। তুমি কিছু একটা শেয়ার করে ভাবছো যে কেউ জেনে নিল, যতক্ষণ না পর্যন্ত যাকে শেয়ার করছো সে দেখিয়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওটা পুরোপুরি সেফ। কোনো কোম্পানির মানে ইভেন হোয়াটসঅ্যাপ কোম্পানি তারাও দেখতে পারে না, এন্ড টু এন্ড এনক্রিপ্টেড সমস্ত বিষয় রয়েছে সেখানে। 2019 সালে জুন মাসে চাওয়া হয়েছিল, এবং উদ্দেশ্য কি বলা হয়েছিল, উই আর ট্রাইং টু টু রিডিউস ফেক নিউজ। ফেক নিউজকে আমাদের বন্ধ করতে হবে, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের একটা করে আইটি সেল ইউজ করে, যে আইটি সেলের মূল কাজই হচ্ছে ফেক নিউজ ছড়ানো। কোনো না কোনোভাবে তারা ফেক নিউজ তৈরি করছে, ম্যানুফ্যাকচার করছে, তারাও ওই কনসেন্ট ম্যানুফ্যাকচারিং এর কাজে লেগে আছে, সব কম বেশি করে থাকে। সমস্যাটা হচ্ছে এখানে, মাঝে মাঝে ধরাও পড়ে যায়, সমস্যাটা হচ্ছে ঠিক এখানে। তো
আমাদের মানে বিং কনসাস সিটিজেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জায়গা থেকে যতটা সম্ভব নিজেদের একটা লজিক্যাল মাইন্ড তৈরি করে প্রত্যেকটা জিনিসকে কোনো একটাই চ্যানেল নির্ভর না হয়ে একাধিক চ্যানেল এবং সব থেকে বড় কথা হচ্ছে সেটাকে স্টাডি করা, রিসার্চ করা, কোনো একটা ঘটনাকে গুগলে যাওয়া, উইকিপিডিয়াতে যাওয়া, বিভিন্ন জায়গা থেকে সোর্স নেওয়া, তবে গিয়ে একটা ঘটনাকে সত্য বা মিথ্যেকে বোঝার চেষ্টা করতে হবে। অন্ধবিশ্বাস, অন্ধভাবে কোনো কিছুকে মেনে নিলে মিডিয়া কনস্ট্রাকশনসের আমরা শিকার হয়ে যাব, অ্যান্ড হুইচ উইল আলটিমেটলি ডিক্লাইন আওয়ার ডেমোক্রেসি। এই যে সমস্যাটা, এটা হচ্ছে ফার্দার আসার পেশেন্ট হবে, আরো বেশি পিছিয়ে যাবে, ডিক্লাইন হবে, ব্যাকস্লাইডিং অফ ডেমোক্রেসি হবে। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা আজকের দিনে। এবং সোশ্যাল মিডিয়ার যুগে, পোস্ট ট্রুথের যুগে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে কোনটা মিডিয়া কনস্ট্রাকশন এবং কোনটা কনস্ট্রাকটিভ মিডিয়া, এর মধ্যে পার্থক্য না বুঝতে পারা। আমরা যখন সার্চ করি আমাদের তখন প্রাইভেসি বলে কিছু নেই। আমরা কিছু হয়তো হোয়াটসঅ্যাপে, ফেসবুকে কিছু হয়তো সার্চ করছি, কোনো একটা জায়গায় ক্লিক করলে তারপর থেকে দেখা যায় আমাদের চয়েসটাও পর্যন্ত তারা তো দেখছে সবসময়, কোনো না কোনোভাবে সেই রিলেটেড একটার পর একটা খবর আমাদের কাছে আসতে থাকে। কেন আসতে থাকে? তার কারণ হচ্ছে আমাদের চয়েস কোনটা, মানে পছন্দ অপছন্দকে কোনো না কোনোভাবে কেউ না কেউ কোথাও না কোথাও বসে স্টাডি করছে। শত সহস্র চোখের মাঝখানে আমরা পড়ে আছি। তো এই যে জায়গাটা, এই জায়গা থেকে দাঁড়িয়ে একটা নিজের স্বতন্ত্র নিজস্ব একটা ওপিনিয়ন তৈরি করা, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা। দ্যাটস অল। কারো কিছু প্রশ্ন থাকলে আই উড লাভ টু রিপ্লাই। প্রকাশ হয়ে গেছে, কারো কিছু বলার থাকলে, প্রশ্ন থাকলে করতে পারে। আমার কথা শোনা যাচ্ছে? থ্যাংক ইউ স্যার। স্যার, কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আহ, একজন আমাকে প্রশ্ন আর কি লিখে পাঠিয়েছে যে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ মিডিয়া ইন পলিটিক্স? ইম্প্যাক্ট অফ হোয়াট? হ্যাঁ, হ্যাঁ, কি প্রশ্নটা? কি ইম্প্যাক্ট অফ হোয়াট? ইম্প্যাক্ট অফ দ্য সোশ্যাল মিডিয়া অন পলিটিক্স। ওকে। আর হ্যাঁ স্যার, এটার উত্তর দিন, তারপর আবার বলছি। ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন পলিটিক্স, এটা নিয়ে আমি এতক্ষণ যা বললাম পুরোটাই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিকই ছিল। কেননা আজকের দিনে পোস্ট ট্রুথের যুগে, ওই যে বললাম না, সোশ্যাল মিডিয়ায় সব থেকে অ্যাক্টিভ রোল প্লে করছে এবং এটা আমাদের ওপিনিয়ন, আমাদের থট প্রসেস, আমাদের কনসেপ্ট ম্যানুফ্যাকচার করছে। আজকের দিনে আমরা যদি দেখি সোশ্যাল মিডিয়া একটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম অফ সিভিল সোসাইটি হিসেবে ইমার্জ করেছে। এই নিয়ে আমার একটা লেখাও বেরিয়েছিল কিছুদিন আগে। সেটা হচ্ছে, আমরা যদি টকভিলকে পড়ি, রবার্ট পাটনামকে পড়ি, টকভিলের বিখ্যাত একটা বই আছে ডেমোক্রেসি ইন আমেরিকা, রবার্ট পাটনামের মেকিং ডেমোক্রেসি ওয়ার্ক ইন ইতালি। তারা দাবি করছেন, বলছেন যে ইট ইজ দ্য প্রেজেন্স অফ আ ডেন্স নেটওয়ার্ক অফ সিভিল সোসাইটাল অ্যাসোসিয়েশন দ্যাট ইজ বুস্টিং দ্য ডেমোক্রেসি, ওয়েদার ইট ইজ আমেরিকা অর ইতালি। কেন ওখানে ডেমোক্রেসি এত সফল? সিভিল সোসাইটি খুব অ্যাক্টিভ রোল প্লে করছে। কিন্তু আমাদের সাউথ এশিয়ার দেশগুলোতে বা সকল গ্লোবাল সাউথে সিভিল সোসাইটি তো সেভাবে এগোয়নি। সিভিল সোসাইটি সেভাবে না এগোনোর জন্য কোনো প্রমিনেন্ট রোল নিতে পারে না। অধিকাংশ ক্ষেত্রে সিভিল সোসাইটির এখানে ল্যাকুনা রয়েছে, কিছু শর্টকামিংস রয়েছে, সিভিল সোসাইটির অ্যাক্টিভ প্রেজেন্স নেই। সেইখানে এই ফাঁকটা অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া পূরণ করার চেষ্টা করে। আজকের দিনে সিভিল সোসাইটির একটা বড় একটা রোল সোশ্যাল মিডিয়া প্লে করছে, যেটা হচ্ছে নন পলিটিক্যাল স্ফিয়ার, যেটা ফ্রি ফ্রম এনি পলিটিক্যাল কম্পালশন, যেখানে মানুষ যা ইচ্ছা লিখতে পারছে, বলতে পারছে, এবং এটা অনেকটা স্পেস দিচ্ছে। তো পলিটিক্সে সোশ্যাল মিডিয়ার একটা মানে খুব স্পেসিফিক রোল আছে, এবং দ্যাট ইজ ওয়াই ইচ অফ দ্য পলিটিক্যাল পার্টিজ দে আর হ্যাভিং দেয়ার আইটি সেল। তারা শুধুমাত্র মিম তৈরি করছে সারাদিন বসে বসে, তারা সারাদিন বসে বসে তৈরি করছে কিভাবে মানুষের জনমতকে প্রভাবিত করা যায়। আমরা যা কিছু দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়, যে একটা খুব ভালো ছবি, সেখান থেকে অনেক ঘটনা বা কোনো একটা ভালো একটা ছোট্ট একটা রিল, এগুলো পলিটিক্যাল গুলো কেন হচ্ছে? আইটি সেল বসে বসে তৈরি করছে। সো সোশ্যাল মিডিয়া আজকের দিনে
বিশাল বড় একটা, এটা মানে ইট ইজ বুস্টিং আওয়ার ডেমোক্রেসি। এবং এটাকে যদি আমরা সঠিকভাবে ফেক নিউজকে সরিয়ে দিয়ে যদি আমরা এটাকে ব্যবহার করতে পারি, তাহলে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড় জায়গা। এই যে আমরা যদি এই যে জাস্টিস ফর আরজি কর যে মুভমেন্ট চলছে, দিস ইজ দ্য সিভিল সোসাইটাল মুভমেন্ট, দ্য বেস্ট এক্সাম্পল অফ সিভিল সোসাইটাল মুভমেন্ট। এবং বলে রাখি, এই সিভিল সোসাইটাল মুভমেন্টে যদি সব থেকে প্রমিনেন্ট রোল যদি কেউ প্লে করে থাকে, দেন দ্যাট ইজ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া ইজ দ্য প্লেস ওয়ার উই আর শেয়ারিং আওয়ার ভিউজ। সোশ্যাল মিডিয়ার একটা বিশাল বড় রোল পলিটিক্সে রয়েছে, বিশাল বড় রোল রয়েছে। আর কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ সোশ্যাল মিডিয়া ফর পলিটিক্স অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ আমি এতক্ষণ ধরে যেটা বললাম সেটা হচ্ছে সিভিল সোসাইটি। সিভিল সোসাইটি একটা অল্টারনেটিভ স্পেস হিসেবে সোশ্যাল মিডিয়া আজকের দিনে ইমার্জ করেছে, এটা একটা বিশাল বড় জায়গা, এটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে সোশ্যাল মিডিয়াকে যখন আমরা ব্যবহার করছি ভুল পথে। সমস্যাটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে দেখেই আমরা তথ্য পেয়ে যাই। বিদেশে কি হয়, বিদেশে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে দেওয়া যায়, মেন স্ট্রিম মিডিয়া এসে ভুলটাকে ক্লিয়ার করে। আমাদের মতো দেশগুলোতে যেখানে মিডিয়া এতটা বেশি বিক্রি হয়ে গেছে, পলিটিসাইজড হয়ে গেছে, মার্কেট ওরিয়েন্টেড হয়ে গেছে, সেখানে আমাদের মতো দেশে মেন স্ট্রিম মিডিয়া মানুষকে কোনো না কোনোভাবে মোটিভেট করার চেষ্টা করছে, বা বলতে পারো যে প্রোপাগান্ডা চালাচ্ছে আর কি নিজেদের স্বার্থ অনুযায়ী। সোশ্যাল মিডিয়া একটা জায়গা যেটা মেন স্ট্রিম মিডিয়ার এই যে জায়গাগুলো, এইগুলোকে অতিক্রম করে প্রকৃত সত্যটা সামনে নিয়ে আসছে। বললাম না, অনেক সময় অনেক ঘটনা মিডিয়া দেখাতে পারছে না, ভয় পাচ্ছে, সেখানে সোশ্যাল মিডিয়ায় কেউ না কেউ প্রকাশ করে দিচ্ছে, কেউ না কেউ সেটাকে এক্সপোজ করে দিচ্ছে। সো সোশ্যাল মিডিয়া হ্যাজ আ হিউজ রোল, হিউজ রোল। এবং এটা নেগেটিভ দিক হচ্ছে তখনই যখন এটাকে মিসইউজ করা হয়। সে তো যে কোনো জিনিসেরই ইউজ আছে, মিসইউজ আছে। অ্যাবিউজ করলেই সোশ্যাল মিডিয়া অত্যন্ত ডেঞ্জারাস। ওই যে বললাম পোস্ট ট্রুথ, এ হাফ ট্রুথ ইজ মোর ডেঞ্জারাস দ্যান লাই। তো সোশ্যাল মিডিয়াকে যদি কেউ ভুল পথে চালিত করে তখন মানুষ মিসগাইডেড হবে। আর প্রশ্ন? স্যার আমার একটা প্রশ্ন আছে, এবং এটাই শেষ প্রশ্ন নিচ্ছি। এই যে স্যার মিডিয়া যে কনস্ট্রাকশনের যে ব্যাপারটা আপনি বললেন, তো আমাদের স্যার যে মিডিয়াতে আমরা যে মানে ইয়েগুলো তথ্যগুলো আমরা পাই, সেগুলো তো স্যার মানে বিভিন্ন মানে ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আগেই ওটা হয়তো পেয়ে যাই, তারপরে মিডিয়া সেগুলোকে আর কি প্রকাশিত করে। তো সেক্ষেত্রে স্যার তাহলে মিডিয়া এখানে মানে কতটা রোল প্লে করছে আহ, মানে বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য? মানে এখানে কি কোনো সোশ্যাল ক্রাইসিস মিডিয়া, হচ্ছে? সোশ্যাল মিডিয়াতে আমরা তথ্য পেয়ে যাই, কিন্তু তার রিচটা কিন্তু মেন স্ট্রিম মিডিয়ার মতো নয়। সোশ্যাল মিডিয়ায় এক হচ্ছে পলিটিক্যালি কনসাস মানুষ কতটা পলিটিক্যাল নিউজ পাচ্ছে, সেটা এক। সেখানে মিসইউজ অফ বা মিস ইনফরমেশন বা পোস্ট ট্রুথের যুগে ফেক নিউজের সম্ভাবনা থেকে যায়, এক। দুই হচ্ছে যেমন কিছুদিন আগে একজন বিখ্যাত সেলিব্রিটিকে নিয়ে একটা রটে গেল যে তিনি মারা গেছেন, সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা রকম আরআইপি আরআইপি মানে রেস্ট ইন পিস বেরিয়ে গেল। পরে জানা গেল যে উনি একদম সুস্থ আছেন। তো এই ধরনের যে পরিস্থিতিগুলো তৈরি হয়, যেগুলোকে আমরা হোয়াক্স বলি, এই হোয়াক্সগুলো সোশ্যাল মিডিয়ার একটা ডেঞ্জার। এটা কখনো মেন স্ট্রিম মিডিয়াকে অল্টারনেট করতে পারবে না, এখনো পর্যন্ত করতে পারেনি। তার কারণ হচ্ছে এর রিচটা কিন্তু লিমিটেড টু দ্য ইয়াঙ্গার জেনারেশন, টু দ্য পিপুল, বাট এজেড পিপুল তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মেন স্ট্রিম মিডিয়াতেই দাঁড়িয়ে আছে, এক। দুই হচ্ছে সোশ্যাল মিডিয়া সবাই যে সমস্ত রকম খবর রাখে সোশ্যাল মিডিয়া ইউজ করলেও তাও কিন্তু নয়। এক একটা এজ গ্রুপের এক এক রকম লাইকিংস ডিসলাইকিংস রয়েছে। সবাই যে একদম পলিটিক্যাল নিউজ সব সময় দেখছে এবং ওয়াকিবহাল হয়ে যাচ্ছে তাও নয়। সুতরাং মেন স্ট্রিম মিডিয়াকে কখনোই আন্ডারমাইন করা যাবে না তার ইম্পর্টেন্সকে, কেননা উই হ্যাভ সোশ্যাল মিডিয়া, সো উই ক্যান আন্ডারমাইন দ্য রোল অফ মেন স্ট্রিম মিডিয়া। মেন স্ট্রিম মিডিয়ার রোল ইনর্মাস রোল। এমন নয় যে সব সময় সব খবরই ম্যানুফ্যাকচার ওয়েতে দেখানো হচ্ছে। যদি সেটা হয়ও তাহলে তার পাল্টা মিডিয়াও আছে। যে কারণে আমি বললাম যে একজন রেশনাল ভিউয়ার হিসেবে ইউ শুড ফলো বোথ কাইন্ড অফ নিউজেস অ্যান্ড দেন ইউ শুড টেক আউট অফ ইউর ওন মাইন্ড হোয়াট ইউ থিঙ্ক, যে তুমি কোনটা
সঠিক বলে মনে করছো। সুতরাং মেন স্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ক্লোজ রিলেশন রয়েছে, একে অপরকে একটা কোনো না কোনোভাবে সহযোগিতাও করছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এর যে লিমিটেশন সেটা কিন্তু রয়েছে, এটা কিন্তু মেন স্ট্রিম মিডিয়াকে কখনো সাবস্টিটিউট করতে পারে না, পুরোপুরি ওটাকে সরিয়ে দিয়ে তার যে কাজ বা তার যে জায়গাটা সেটাকে বন্ধ করতে হবে। তার রোলটা হচ্ছে যে অবশ্যই একই রকম রয়েছে, এখানে কোনো সন্দেহ নেই। আচ্ছা স্যার, আমার আরেকটি প্রশ্ন, যে স্যার বর্তমান সময়ে সংবাদ মাধ্যম কি সত্যি নিরপেক্ষ? সংবাদ মাধ্যম তো নিরপেক্ষ নয়, আমি সেটাই এতক্ষণ দেখালাম। সংবাদ মাধ্যম কি করছে, তার প্রচুর কম্পালসার রয়েছে। সংবাদ মাধ্যম যদি চাইও যে আমি একদম সঠিক তথ্য বার করব, এই নিয়ে আমি যদি একটার পর একটা এখন উদাহরণ দিতে শুরু করি আরও আধ ঘন্টা চলে যাবে। আমি বলতেই পারি, আমরা যদি কেজরিওয়ালকে দিয়ে উদাহরণ দিই, কেজরিওয়াল কোন কোন চ্যানেলের অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করে দিয়েছেন। আমরা কিছুদিন আগে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল একটা বার করেছে, খবর একটা বেরিয়েছিল যে কোন কোন চ্যানেলে তারা তাদের স্পোক্স পার্সন বা মুখপাত্রকে পাঠাবেন না। আমরা এই গভর্নমেন্টই প্রথমের দিকে ক্ষমতায় এসে একবার বলেছিল যে লাইব্রেরিতে কোন কোন নিউজ পেপার কেনা হবে না, যেগুলো পাবলিক লাইব্রেরি। আবার আমরা যদি সেন্টারে যদি বিজেপি গভর্নমেন্টের কথা ভাবি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে কোন কোন গভর্নমেন্টকে কোন কোন নিউজ পেপারকে তারা অ্যাডভার্টাইজ দেয়, কাকে 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 অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, কেন দেয় না। ওই যে সুধীর চৌধুরী আর রবিশ কুমারের কথা বললাম। আমরা এনডিটিভির, আমরা নীরা রাদিয়া এবং বরখা দত্তের যে যে তাদের যে টেপটা, মানে অডিও টেপটা যেটা ভাইরাল হয়েছিল, সেটা 2010 সালের কথা বলছি, সেটা তো গোটা এনডিটিভিকে নড়িয়ে রেখে দিয়েছিল, যেখানে নীরা রাদিয়া বরখা দত্তকে বোঝাচ্ছেন যে কোন পলিটিক্যাল লিডারকে সামনে নিয়ে আসবে, কাকে পিছনে নিয়ে আসবে, কাকে এখন আমাদের তুলতে হবে, কাকে ইয়ে করতে হবে, কিভাবে খবর করতে হবে। তার মানে এভরিথিং ইজ মানে ম্যানুফ্যাকচার। সমস্যাটা হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা ওপিনিয়ন তৈরি করার আগে তার পাল্টা ওপিনিয়নগুলো দেখে নিতে হবে। প্রত্যেকটা জিনিসকে স্কেপটিক্যাল ওয়েতে একদম মানে নিতে হবে, এমনভাবে যে অন্ধবিশ্বাস না করে বি স্কেপটিক, বি র্যাশনাল, এবং সেই র্যাশনালিটিকে ধরে নিজের ওপিনিয়ন তৈরি করতে হবে। তা না হলে ওই যে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং, এই যে ট্র্যাপ, এই ট্র্যাপে আমরা ট্র্যাপ হয়ে যাব। আর সেটাই হয়ে যাচ্ছে, আপামর জনসাধারণ তো এই ট্র্যাপেই ট্র্যাপ হয়ে যাচ্ছে। কোনো না কোনোভাবে এমনভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যে ন্যারেটিভগুলো যে সিমিউলেশন, সিমিউলিকরা কথা বললাম না, বুদ্রিলার হাইপার রিয়ালিটি, আমরা অ্যাকচুয়ালি হাইপার রিয়ালিটিতে বিলং করি। সবসময় প্রত্যেকটা জিনিসে যেটা রিয়াল নয় সেটাকে রিয়াল হিসেবে দেখানো হয়, এবং আমাদের চিন্তাভাবনা সেই জায়গায় যায়। তো এইভাবে কনসেন্ট ম্যানুফ্যাকচারিং এমনভাবে হয়, কনসেন্টকে মানে নিজের মতামতকে, কনসেন্ট মানে সম্মতি, এই সম্মতিকে যেভাবে ম্যানুফ্যাকচার করা হচ্ছে না, আমরা ভাবছি এটাই মানুষের রায়, এটাই ইয়ে, অ্যাকচুয়ালি এটাই আমি দিয়েছি, এটাই ডেমোক্রেসি, বাট এটা দেওয়ানো হচ্ছে এমনভাবে, সচেতনভাবে করা হচ্ছে যে তুমি কিন্তু অসচেতনভাবে এই ট্র্যাপের মধ্যে ঢুকে পড়েছো, আমি ঢুকে পড়েছি, অল অফ আস, এবং এখান থেকে বেরিয়ে আসাটা খুব একটা সহজ কাজ নয়। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর হয়েছে আজকের আলোচনা। আম, থ্যাংক ইউ। এবং যারা আজকে আলোচনা শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ। শুভরাত্রি স্যার, থ্যাংক ইউ।